প্রথম প্রশ্ন আপেক্ষিক বেগ রিলেটেড প্রশ্ন। এখানে বলছে দেখো একটা গাড়ির পেছনের গ্লাস ছাদের সাথে 35 ডিগ্রি কোণে হেলানো, গাড়িটার বেগ দেওয়া আছে এবং একটি রাস্তায় চলছিল, হঠাৎ বৃষ্টি এত বেগে পড়া শুরু করে, শিশির আচ্ছা আমরা কিন্তু গঘর প্রশ্ন সলভ করবো শুধুমাত্র। সো আমি একটা ভাইয়া গাড়ি আঁকতেছি, খেয়াল করো ভালো করে। এই যে আমি একটা গাড়ি আঁকতেছি, এই যে এটা একটা গাড়ি, এই যে এটা একটা তোমাদের সেই কাঙ্ক্ষিত বিএমডাব্লিউ। হ্যাঁ, এটা একটা ধরো বিএমডাব্লিউ। তো এখানে প্রশ্নে কি বলছে ভাইয়া, বলছে গাড়ির পেছনের যে গ্লাসটা আছে, এই যে গ্লাসটা আছে পিছনের যে গ্লাস, গাড়িটা ধরো এদিক দিয়ে গতিশীল, তাহলে এটা হবে কি সামনের গ্লাস, এটা হবে সামনের গ্লাস, আর এটা হবে হচ্ছে পিছনের গ্লাস। বলছে একটা গাড়ির পেছনের গ্লাস ছাদের সাথে 30 ডিগ্রি কোণ, এটা যদি গাড়ির ছাদ হয় এই কোণটা দেওয়া আছে হচ্ছে গিয়ে 30 ডিগ্রি। গাড়িটার বেগ দেওয়া আছে এদিকে ভাইয়া, এদিকে ভি সি ভেক্টর ইকুয়াল টু দেওয়া আছে, এটার মান দেওয়া আছে 18 মিটার/সেকেন্ড দেওয়া আছে, তাই না? গাড়িটার বেগ 18 আইকেফ, মানে এক্স অক্ষের দিকে যাচ্ছে। কেন আমরা আইকেফ বলতে কি বুঝি ভাইয়া? আইকেফ এই যে দেখো 18 আইকেফ, আইকেফ বলতে আমরা বুঝি এক্স অক্ষের দিকে গাড়িটা গতিশীল। তাহলে গাড়ির বেগ দেওয়া আছে 18 মিটার/সেকেন্ড, গাড়িটা এক্স অক্ষের দিকে যাইতেছে। এমন সময় বৃষ্টি নামতেছে, দেখো বৃষ্টির বেগ দেওয়া আছে 12 জেকেফ দেওয়া আছে, মাইনাস দ্বারা বোঝাচ্ছে ওয়াই অক্ষের মান, এবং আমরা জানি জেকেফ ওয়াই অক্ষের দিক বোঝায়। তাহলে -12 এটা মানে বোঝাচ্ছে ভাইয়া বৃষ্টিটা সোজা নিচের দিকে পড়তেছে। বৃষ্টি কিভাবে পড়তেছে? বৃষ্টি পড়তেছে সোজা নিচের দিকে, বৃষ্টি পড়তেছে এই বরাবর ভি আর ভেক্টরটা দেওয়া আছে, নিচের দিকে পড়তেছে। তা আমাদের প্রথম প্রশ্ন, গাড়ির সামনের গ্লাসে বৃষ্টি কত বেগে পড়বে? গাড়ির সামনের গ্লাসে বৃষ্টি কত বেগে পড়বে, এটা আমাদেরকে জিজ্ঞেস করছে। আচ্ছা, তো দেখো এই প্রশ্নটা আমরা ইজিলি সলভ করতে পারি। বৃষ্টি পড়তেছে এইদিকে, গাড়ির ব্যাগটা হচ্ছে কোন দিকে ভাইয়া? এই যে গাড়ির ব্যাগটা হচ্ছে গিয়ে এদিক বরাবর, বি সি ভেক্টর এদিক বরাবর। তো এখন দেখো গাড়িটা এখানে কি গতিশীল গাড়ি, তাই না? তো গতিশীল গাড়ি আর বৃষ্টি পড়তেছে সোজা নিচের দিকে। তো প্রশ্নে যেটা চাইছে, 4 নম্বর প্রশ্নে চাইছে উদ্দীপকে গাড়ির পিছনের গ্লাস বৃষ্টিতে ভিজবে কিনা, এই গ্লাসটা বৃষ্টিতে ভিজবে কিনা সেটা বের করতে বলছে। তার মানে এখানে এই উদ্দীপকটা পরে আমরা যেটা বুঝলাম, এটা পুরাটা একটা আপেক্ষিক বেগের ম্যাথ। তাহলে এখন গাড়ির গতিশীল, বৃষ্টি নিচের দিকে পড়তেছে, তাহলে আমাদেরকে কি করতে হবে ভাইয়া? আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে গাড়ির সাপেক্ষে, গাড়ির সাপেক্ষে খেয়াল করো, আমাদেরকে বের করতে হবে গাড়ির সাপেক্ষে বৃষ্টির বেগ কত সেটা বের করতে হবে। আপেক্ষিক বেগ বের করার সিস্টেম, গাড়ির সাপেক্ষে বৃষ্টির বেগ আমাদেরকে বের করতে হবে, বৃষ্টির বেগ বের করতে হবে। কেন? আপেক্ষিক বেগ বের করার সিস্টেম হচ্ছে একজনের সাপেক্ষে অপরজনের বেগ নির্ণয় করা। আবার বলতেছি, আপেক্ষিক বেগ বের করার সিস্টেম হচ্ছে একজনের সাপেক্ষে অপরজনের বেগ নির্ণয় করা, আর যার সাপেক্ষে বেগ হবে তাকে সব সময় বিপরীত করে দিব, মানে হচ্ছে ঘুরাই দিব সোজা। দেখো গাড়িটা এদিকে গতিশীল, গাড়িটা এদিকে গতিশীল, বৃষ্টি সোজা নিচের দিকে পড়তেছে, এবং বলছে গাড়ির এই পিছনের কাজটা উলম্বের সাথে 30 ডিগ্রি কোণে আছে। তা আমাদেরকে এখানে বের করতে হবে মূলত গাড়ির সাপেক্ষে বৃষ্টির বেগটা কত। তোমাকে আমি একটা নর্মাল ঘটনা বলি, তুমি যদি বৃষ্টি সোজা নিচে পড়তেছে এমন সময় যদি সোজা এভাবে দাঁড়াই থাকো, তাহলে কিন্তু ছাতাটা তুমি আসলে এভাবেই ধরবা। বাট তুমি কখনো খেয়াল করো নাই যে একটা বৃষ্টির মধ্যে বৃষ্টি সোজা নিচে পড়তেছে, এমন সময় কোনো মানুষ কি এভাবে ছাতা ধরতে দেখছো? উত্তর হচ্ছে না। বৃষ্টিতে যখন কোনো একটা মানুষ দৌড়াবে তখন কিন্তু সে এভাবে অ্যাঙ্গেল করে ছাতা ধরবে, মানে এভাবে ছাতা ধরে ধরে এভাবে দৌড়ায় যাবে। বুঝতে পারছো? তাহলে একইভাবে দেখো গাড়িটা সামনের দিকে গতিশীল, বৃষ্টি সোজা নিচের দিকে পড়তেছে, তার মানে এখানে আপেক্ষিক বেগ বের করতে হবে, গাড়ির সাপেক্ষে বৃষ্টির আপেক্ষিক বেগ বের করতে হবে। বৃষ্টিটা গাড়িটা সোজা পড়তে দেখবে না, তাহলে এই জিনিসটা কি দেখো ভাইয়া, এই যে গাড়ির সাপেক্ষে বৃষ্টির বেগ বের করতে হবে, এটা কেমনে বের করে? এই যে বি আর এম ভেক্টর এভাবে কিন্তু বের করে। বি আর এম ভেক্টর মানে হচ্ছে ভাইয়া এই যে গাড়ির সাপেক্ষে, এটা তো এম না, এটা আমরা সি লিখি। হ্যাঁ, এই দেখো বি আর সি ভেক্টর মানে গাড়ির সাপেক্ষে কার বেগ? এটা বৃষ্টির বেগ। বি আর সি ভেক্টর মানে গাড়ির সাপেক্ষে বৃষ্টির বেগ, যার সাপেক্ষে তাকে আমরা ডান পাশে রাখবো, আর যার বের করতেছি সেটাকে আমরা বাম পাশে রাখছি।
এবং আপেক্ষিক বেগ বের করার সিস্টেম হচ্ছে যার সাপেক্ষে বের করবা তাকে সব সময় বিয়োগ করে দিবা। তো যেহেতু গাড়ির সাপেক্ষে, তাইলে আমরা কি করব, ভি আর ভেক্টর মাইনাস ভি সি ভেক্টর অ্যাপ্লাই করব। এবং আমরা এখানে কি করব, আরেকটা কাজ, এই যে দেখো বিয়োগ আছে না, এটাকে ভাই এভাবে লেখা যায় যে বি আর ভেক্টর প্লাস মাইনাস ভি সি ভেক্টর, এভাবেও লেখা যায়। তাহলে একটা জিনিস তুমি এখানে খেয়াল করলে বুঝতে পারবা যে সেটা হচ্ছে, দেখো বি আর ভেক্টর যেদিকে আছে সেদিকেই পড়বে, কেন, এটার আগে প্লাস আছে, সামন্ত্রিক সূত্রটা আমরা জানি। এখানে কি দেখা আছে, দেখো ভি আর সি ভেক্টর, এটাই তো। তো তুমি এই জিনিসটাকে একটু এটার সাথে কম্পেয়ার করো তো, আর ভেক্টর ইকুয়াল টু পি ভেক্টর প্লাস কিউ ভেক্টর, এটার সাথে কি একটু কম্পেয়ার করা যায় না? অবশ্যই এটার সাথে ভাইয়া কম্পেয়ার করা যাবে। তাহলে এটার সাথে যদি আমরা একটু কম্পেয়ার করি, দেখো এই যে এই জিনিসটা আমাদের হচ্ছে কি, এটার সাথে একটু কম্পেয়ার করবো আমরা, ঠিক আছে? এই যে আর ভেক্টর ইকুয়াল টু পি ভেক্টর, এটার সাথে একটু আমরা কম্পেয়ার করব, ঠিক আছে? তাহলে কম্পেয়ার করলে কি হয়, দেখো এই বরাবর ভি আর ভেক্টর আছে, এটাতে আমাদের কোনো সমস্যা নাই, এটার আগে প্লাসই আছে, তাহলে এটার আগে কি আছে ভাইয়া, প্লাস আছে। কিন্তু এই যে দেখো এটার আগে যে মাইনাস আছে, তার মানে এই যে গাড়ির যে ভেক্টর এটা ছিল সামনের দিকে, আর মাইনাস বি সি ভেক্টর মানে ভাইয়া এটাকে এইরকম বিপরীত দিকে নিয়ে আসতে হবে, এই যে বিপরীত দিকে নিয়ে আসতে হবে, তাহলে এটা কি হবে, মাইনাস ভি সি ভেক্টরটাই হবে। তাই আই থিঙ্ক আপেক্ষিক বেগের জিনিসটা তোমার কাছে ক্লিয়ার। গাড়ির সাপেক্ষে বৃষ্টির বেগ বের করতেছি, যেহেতু গাড়িটা গতিশীল, যদি গাড়িটা স্থির থাকতো তাইলে কিন্তু আমাদের এই আপেক্ষিক বেগ বের করার দরকার হইতো না। সো গাড়ির সাপেক্ষে বৃষ্টির বেগ, যার সাপেক্ষে বেগ তাকে বিয়োগ করছি, আর এই মাইনাস চিহ্নটা উঠাই দিয়ে আমি প্লাস চিহ্ন অ্যাপ্লাই করছি এবং এটাকে ব্র্যাকেটে নিয়ে গেছি। ভি আর ভেক্টর যেদিকে পড়তেছে সেদিকেই রাখছি, আর মাইনাস বি সি ভেক্টর, গাড়িটা যাচ্ছিল এদিকে, সো মাইনাস বি সি ভেক্টর হবে তার ঠিক উল্টা দিকে। এখন এই জিনিসটাকে, এটাকে যদি তুমি এই যে সামন্ত্রিক সূত্রের এই লব্ধি বের করার সূত্রের সাথে যদি তুমি মিলাও, তাহলে এই দুইজনের ভাইয়া, এই দুইজনের লব্ধি ভেক্টরটা হবে ঠিক এই বরাবর, এই বরাবর হবে হচ্ছে গা লব্ধি ভেক্টর, এই কোণটা হচ্ছে গা আলফা ইকুয়াল টু 90 ডিগ্রি হবে, আর এই কোণটাকে আমরা ধরলাম হচ্ছে গা থিটা। তা আমাদের প্রথম প্রশ্ন, গাড়ির সামনের গ্লাসে বৃষ্টি কত বেগে পড়বে? সো তুমি দেখো গাড়ির সামনের বেগে, এটাই তো আসলে হচ্ছে গা গাড়ির সাপেক্ষে বৃষ্টির বেগ, এটাই গাড়ির সাপেক্ষে বৃষ্টির বেগ। তাহলে এখন তুমি আশা করি এই ভি আর সি ভেক্টরের মানটা বের করতেই পারবা। কিভাবে? সামন্ত্রিক সূত্র অ্যাপ্লাই করেই তো তুমি এটা বের করতে পারবা। তাহলে আমরা এখান থেকে গ নম্বর প্রশ্নটা সলভ করতে পারি। তাহলে ভি আর সি এই মানটা হবে ভাইয়া রুট ওভার ওই যে পি স্কোয়ার কিউ স্কোয়ার 2p কিউ কজ আলফার সূত্র যেভাবে সলভ করছো ওভাবেই তুমি এটা সলভ করে ফেলবা। দেখো কিভাবে, এই দুইজনের লব্ধি হইতেছে গিয়া এই ভি আর সিটা। তাহলে কি লিখতে পারি এখানে আমরা ভাইয়া, এখানে লিখতে পারি ভি আর স্কোয়ার প্লাস ভি সি স্কোয়ার টু ভি আর ভি সি কস 90 ডিগ্রি লেখা যায়। আমরা জানি কস 90 ডিগ্রির ভ্যালু হচ্ছে 0, তাহলে ওই পুরো অংশটা বাদ। তাহলে এখান থেকে ক্যালকুলেশন করে আমাকে একটু উত্তরটা কমেন্টে জানাও যে বৃষ্টির বেগ ছিল কত। দেখো বৃষ্টির বেগ ছিল হচ্ছে গা 12, সো 12 স্কোয়ার প্লাস বাতাসে গাড়ির বেগ ছিল 18, 18 স্কোয়ার। এটা ক্যালকুলেশন করলেই তুমি এখান থেকে রেজাল্টটা পেয়ে যাবা। এই হলে গা আমাদের অ্যান্সার। 4 নম্বর প্রশ্নে দেখো বোর্ড প্রশ্ন আসলে কতটা সোজা। আমরা কিন্তু গাড়ির কোন কাজ বুঝবে এই টাইপের একটা হচ্ছে গা ক্লাস নিছি, তাই না? গাড়ির কাছের উপর একটা আলাদা ক্লাস নিছি। তোমাদের যাদের এই কনসেপ্টটা ক্লিয়ার না তারা ওই ক্লাসটা অবশ্যই দেখবা। তাহলে দেখবা যে গাড়ির কোন কাজ বুঝবে এই কনসেপ্টের ম্যাথ তুমি ইজিলি সলভ করতে পারবা। পরের প্রশ্ন বলছে গাড়ির পিছনের গ্লাসটা ভিজবে কিনা। আচ্ছা ভাইয়া দেখো গাড়ির পিছনের যে গ্লাসটা সেটা উলম্বের সাথে 30 ডিগ্রি কোণ করে আছে। তাহলে এই যে বৃষ্টিটা পড়তেছে সেটা উলম্বের সাথে কত ডিগ্রি কোণ করে আছে সেটা যদি আমরা বের করতে পারি তাইলেই তো বুঝাবো পিছনের কাজ ভিজবে কিনা। তার মানে এই থিটা বের করতে হবে। তাহলে ভাইয়া এই থিটা কেমনে বের করা যায়? এই যে টেন থিটা সমান কার সাথে অ্যাঙ্গেল? এই লব্ধিটা ভি আর এর সাথে অ্যাঙ্গেল। তাহলে এখানে ভি আর কে সিঙ্গেল রাখবো প্লাস আর কে আছে ভিসি সাইন 90 কস 90, তাই না? তাহলে এখান থেকে একটু থিটার মানটা বের করে দাও আমাকে। টেন ইনভার্স কত ভাইয়া? ভি
কারের বেগটা কত 12 আর বৃষ্টির বেগটা হচ্ছে গা সরি বৃষ্টির বেগটা হচ্ছে গা 18, কারের বেগ 18 বৃষ্টির বেগ 12। এটা একটু ক্যালকুলেশন করে আমাকে বের করে জানাও কত ডিগ্রি কোণে আসলে বৃষ্টিটা পড়তেছে, উলম্বের সাথে কত ডিগ্রি কোণে বৃষ্টিটা পড়তেছে, এটা একটু আমাকে প্লিজ কমেন্ট করে জানাও। আচ্ছা, তাইলে আমি বুঝতে পারবো আসলে বৃষ্টিটা কত ডিগ্রি কোণ করে পড়তেছে। এটা একটু আমাকে কমেন্ট করে জানাও তোমরা, তাইলে হচ্ছে গিয়া হ্যাঁ এসএসসি 24-এর ক্লাস হবে, প্যারা নিও না। এটা একটু আমাকে কমেন্ট করে জানাও তো বৃষ্টিটা কত কোণ করে পড়তেছে এই ইউনিটের পর। আচ্ছা, এটা একটু আমাকে প্লিজ কমেন্ট করে জানাও এটা একটু কত ডিগ্রি কোণ করে পড়তেছে। তাইলে দেখো তোমরা একটু বের করে আমাকে কমেন্ট করে জানাও এই কোণটা দেখো উলম্বের সাথে কোণ করে পড়তেছে। দেখো এই যে উলম্বের সাথে কোণ, দেখো গাড়ির কাজটা উলম্বের সাথে 30 ডিগ্রি কোণ করে আছে। যদি এই কোণটা 30 ডিগ্রির চেয়ে বেশি হয়, এই কোণটা যদি এই কোণের যে মানটা ভাইয়া এটা যদি 30 ডিগ্রির চেয়ে বেশি হয়, তাহলে আমরা বলতে পারি এই কোণটা যদি 30 ডিগ্রির চেয়ে বেশি হয় তাহলে কিন্তু এই কাজটা ভিজবে না। তাহলে আমরা বলতে পারি বেশি হলে পিছনের কাজ ভিজবে না, পিছনের কাজ ভিজবে না, এটা আমরা বলতে পারি ভিজবে না। যদি বেশি হয় তাহলে পিছনের কাজ ভিজবে না। 56 ডিগ্রি, তাহলে দেখো এটার মান তুমি কত পাইছো ভাইয়া, এটার মান পাইছো 56.3 ডিগ্রি। তার মানে এখান থেকে তুমি সিদ্ধান্ত নিতে পারো দেখো গাড়ির যে বৃষ্টিটা পড়বে তাহলে হচ্ছে উলম্বের সাথে এইভাবে এই কোণটা 56 ডিগ্রি। তাহলে দেখো বৃষ্টি কিন্তু এই পেছনের কাজটাকে ভিজাবে না। তো আই থিঙ্ক ক্লিয়ার। এটাতে কারো কোনো সমস্যা থাকলে বলো, আমি আবার একটু তোমাকে রিপিট করব জিনিসটা। যদি প্রবলেম থাকে আমাকে একটু কমেন্ট করে জানাও। আমি আবার বলতেছি প্রশ্নটা আবার একটু বুঝো, আবার একটু রিপিট করতেছি, বুঝে নাও। এই টাইপের প্রশ্ন বোর্ডে খুবই কম আসে। সো যেহেতু আসছে এই জন্য এই প্রশ্নটাই সলভ করাচ্ছি, এবং এই রকম ম্যাথ কিন্তু অলরেডি আমি ক্লাসে করাইছি। সো এটা একটু আমি তোমাকে আবার একটু দেখাচ্ছি। দেখো গাড়িটার পেছনের যে গ্লাসটা আছে সেটা 30 ডিগ্রি কোণে আছে, এই কোণটার কথা বলছে। এটা যদি গাড়ি হয় এই কোণটা 30 ডিগ্রি কোণে আছে। গাড়িটা কোন দিকে যাইতেছে দেখো 18 আই ক্যাফ, আই ক্যাফ দ্বারা আমরা বুঝি ভাইয়া সেটা এক্স অক্ষের দিকেই যাইতেছে। তার মানে এক্স অক্ষের দিকে গাড়িটা এদিকে যাইতেছে। সো এটা হবে অবশ্যই সামনের ক্লাস, এটা কত সামনের কাজ, এটা হবে সামনের কাজ, এবং বুঝতে পারতেছে এটা পিছনের কাজ হবে। এখন বৃষ্টি পড়তেছে সোজা নিচের দিকে, তার মানে গাড়ির সাপেক্ষে এখন বৃষ্টির বেগটা বের করতে হবে। গাড়িটা দেখো গাড়িটা যাইতেছিল এদিকে, বৃষ্টি পড়তেছে এই নিচের দিকে, তো গাড়ির সাপেক্ষে বৃষ্টির বেগ বের করতে হবে। এই যে গাড়ির সাপেক্ষে এই যে সি বি আর সি, এটা মানে হচ্ছে ভাইয়া গাড়ির সাপেক্ষে বৃষ্টির বেগ। যার সাপেক্ষে বেগ, আপেক্ষিক বেগ বের করার সিস্টেম হচ্ছে যার সাপেক্ষে বেগ তাকে সবসময় আমরা কি করব বিয়োগ করব। যেহেতু গাড়ির সাপেক্ষে বেগ বের করতেছি, যেহেতু গাড়ির সাপেক্ষে বেগ বের করতেছি তাই গাড়ির বেগটাকে বিয়োগ করলাম। আর যেহেতু আমরা সামন্ত্রিক সূত্রে ভাইয়া যোগ করার সূত্র শিখছি, এই যে যোগ সামন্ত্রিক সূত্র, এটা যারা পড়ো নাই প্রথম ক্লাসটা তারা একটু দেখে নিও সামন্ত্রিক সূত্রে। তাহলে যেহেতু যোগ করার সিস্টেম শিখছে তাই এই যে মাইনাসটা আছে ভাইয়া এটাকে আমি ওর ভিতরে দিয়ে দিলাম আর এটাকে প্লাস চিহ্ন দিলাম। তখন আমরা এই ভেক্টরের যে যোগটা এটাকে লব্ধিটাকে এই ত্রিভুজের সাথে কম্পেয়ার করতে পারি, অর্থাৎ এই যে ভেক্টর যোগের সাথে কম্পেয়ার করতে পারি। তাইলে দেখো একটু তুমি এখানে দেখো হিসাব করে দেখো বিআর যেটা সেটার আগে কিন্তু প্লাস, সো বিআর যেদিকে আছে সেদিকেই থাকবে। বাট এই যে বি থেকে সি যে কারের যে ব্যাগটা সেটার আগে কিন্তু মাইনাস, তাই কারের ব্যাগটা ছিল এদিকে, আমি এটাকে উল্টাই দিছি, তাইলেই কিন্তু দেখো মাইনাস ভিসি ভেক্টর হবে। এই মাইনাসটা দ্বারা বুঝাই আমি তাকে ডিরেকশন চেঞ্জ করছি। এই মাইনাসটা দ্বারা কি বুঝাই, দিক পরিবর্তন করছি শুধুমাত্র, এটা কখনো মান না। তাহলে এখন তুমি যদি এই সূত্রটার সাথে এটা মিলাও তাহলে দেখবা এটা হচ্ছে গিয়া কি দেখবা বলো, এই যে এটা হচ্ছে, এটাকে যদি তুমি পি ভেক্টর চিন্তা করো, এটাকে যদি তুমি কিউ ভেক্টর চিন্তা করো, তাহলে এই দুই জনের লব্ধি হবে হচ্ছে গিয়া এই বরাবর, এই বরাবরই হচ্ছে বি আর সি ভেক্টর। তাহলে আমাদের জিজ্ঞেস করছে যেহেতু বৃষ্টিটা ভাইয়া এভাবে পড়তেছে, এভাবে পড়তেছে, এই যে উলম্ব বরাবর বৃষ্টি পড়তেছিল বাট বৃষ্টিটা এরকম করে পড়তেছে, তার মানে সামনের কাছটাকে ভিজাবে। এজন্য বলছে গাড়ি সামনের গ্লাসে বৃষ্টি কত বেগে পড়বে, তার মানে গাড়ির সাপেক্ষে বৃষ্টির বেগটা এভাবে আঘাত করতেছে। সো এটাই আমি বের করছি এখানে। এই বরাবর ছিল কি বলো ভি আর ভেক্টর, আর এই বরাবর হচ্ছে গা মাইনাস ভি সি ভেক্টর।
এই দুইজনের লব্ধিটা হচ্ছে এই বরাবর, সামন্ত্রিক সূত্র অ্যাপ্লাই করে জাস্ট লব্ধি বের করছি, তাইলে এই সামনের গ্লাসে কত বেগে বৃষ্টি পড়বে সেটা আমরা বের করে ফেলছি। এখন সামনের গ্লাসটা তো অবশ্যই ভিজবে, এই জন্য আমাদেরকে জিজ্ঞেস করছে পিছনের গ্লাসটা বৃষ্টিতে ভিজবে কিনা। সো আমরা এখানে চেক করে যেটা দেখছি সেটা হচ্ছে এই বৃষ্টিটা উলম্বের সাথে কত ডিগ্রি কোণ করে পড়তেছে সেটা বের করছি। এই যে দেখলাম এই কোণটা 56 ডিগ্রি, তার মানে এই পিছনের কাজটা 30 ডিগ্রি আছে ভাইয়া, এই 30 ডিগ্রি সে বেশি কোণে বৃষ্টিটা পড়তেছে, সো পিছনের ক্লাসটাকে ভিজবে না। তা আশা করি ক্লিয়ার। এরপরও কারো কোনো প্রবলেম থাকলে আমাকে একটু কমেন্ট করে জানাবা। কারো প্রবলেম থাকার কথা না, তারপরে যদি কারো কোনো প্রবলেম থাকে আমাকে একটু কমেন্ট করে জানাবা। তা আশা করি প্রবলেম থাকার কথা না। এখন আমরা পরবর্তী ম্যাথে যাব, এর আগে তোমরা একটু আমাকে জানাইও। হ্যাঁ, এটার পরে আমাদের কথা অনুযায়ী আসলে গতিবিদ্যা শুরুর কথা, তাই না? একজন কমেন্ট করলো যে ভাইয়া আমি ফিজিক্সকে ভালোবাসি, ফিজিক্স আমায় ভালোবাসে না। একদিন ভালোবাসতে বাসতে দেখবা যে ফিজিক্স তোমাকেই ভালোবাসতেছে। ঠিক আছে, আমাদের কথা অনুযায়ী আসলে গতিবিদ্যা শুরু হবে, সো এই জন্য গতিবিদ্যা পড়াইতে হবে। ঠিক আছে, হ্যাঁ গতিবিদ্যাই পড়াবো। আর সৃজনশীল হয়তো আজকে সব সৃজনশীল শেষ করতে পারবো না, হ্যাঁ টাইমের একটা লিমিটেশন আছে। তো এই জন্য পরবর্তীতে আরেকটা ক্লাস নিব, অর্থাৎ হচ্ছে কি আগামী বৃহস্পতিবারের ক্লাসেও আমরা সৃজনশীল সলভ করাবো ভেক্টরের, তারপর আমরা আগামী রবিবার থেকে গতিবিদ্যা শুরু করব এবং প্রাসগুলা দেখব, মেসি কিভাবে গোল করে, সাকিব আল হাসান কিভাবে সিক্স মারে, এই জিনিসগুলো আমরা কিন্তু গতিবিদ্যাতে পড়বো। বেশ ইন্টারেস্টিং টপিকসটা। আচ্ছা ক্লিয়ার ভাইয়া, ওকে আমরা এখন পরবর্তী ম্যাথে যাচ্ছি। এই যে সুন্দর একটা ম্যাথ এবং সহজ ম্যাথ বলছে। এখানে এ একটা বিন্দু আছে, বি একটা বিন্দু আছে, তা আমাদের জিজ্ঞেস করছে এ বি এর মান কত। এ বি এর মান কত, এটা একদম সহজ প্রশ্ন, আমি তোমাদেরকে সহজভাবেই সলভ করাচ্ছি। দেখো আমাদের বের করতে বলছে ভাইয়া এ ভি ভেক্টরের মান কত। তো এখানে একটা টেকনিক আমি দেখাই দিচ্ছি যে এ ভি ভেক্টরের মান বের করতে বলছে। সো তুমি একটা জিনিস এভাবে চিন্তা করো, মেইন নিয়মটাও দেখাই দিচ্ছি, তুমি যদি একদম নতুন হও আমি মেইন নিয়মটাও দেখা দিচ্ছি। এটা আমাদের মূল বিন্দু, ধরো এখানে একটা বিন্দু আছে এ বিন্দু, খেয়াল করো ভালো করে, একটা বিন্দু আছে। আর এখানে একটা বিন্দু আছে ধরো ভাইয়া বি বিন্দু, বি একটা বিন্দু ধরো, আচ্ছা বি বিন্দু দিলাম, আর একটা হচ্ছে এ বিন্দু দিলাম। এটা একদম সিম্পল ওয়েতেও করা যায়, আমি দুটাই দেখাই দিচ্ছি। এই মূল বিন্দু থেকে এ বিন্দুর অবস্থান ও এ ভেক্টর, এখান থেকে এই বিন্দুর অবস্থান ও বি ভেক্টর। আমাদের বের করতে বলছে এ বি ভেক্টর কত, এটা বের করতে বলছে। সেটা কিভাবে করা যায়, তুমি একটা জিনিস খেয়াল করো তো, এখানে কি করা যায়, ত্রিভুজ সূত্র অ্যাপ্লাই করা যায়। দেখো ও এ ভেক্টর যেদিকে গেছে একই সাথে সাথে এ বি ভেক্টরে গেছে, আর এখানে আদি বিন্দু, এখানে শেষ বিন্দু, আদি বিন্দু থেকে শেষ বিন্দু বরাবর গেছে হচ্ছে ভাইয়া এ বি ভেক্টরটা গেছে, ও বি ভেক্টরটা গেছে। তাহলে এখানে যদি আমরা ত্রিভুজ সূত্র অ্যাপ্লাই করি, এ ও এ আর এ বি এরা দেখো একটার সাথে সাথে একটা গিয়ে এই বিন্দুতে আসছে, মানে এটা হচ্ছে আদি বিন্দু আর এটা হচ্ছে কি বলতো শেষ বিন্দু। অর্থাৎ আদি বিন্দু থেকে শেষ বিন্দুতে ও এ এবং এ বি গেছে, তাহলে আদি বিন্দু থেকে শেষ বিন্দু বরাবর যে ভেক্টরটা আছে সেটাই তাদের লব্ধি ভেক্টর। ভাইয়া লব্ধি মানে কি, যোগ অঙ্ক। অর্থাৎ ও বি ভেক্টর সমান আমরা এখানে লিখতে পারি ও এ ভেক্টর প্লাস এ ভি ভেক্টর লিখতে পারি, এ ভি ভেক্টর লিখতে পারি। তাহলে এখান থেকে এ ভি ভেক্টর সমান কি হবে, আসলে এ ভি ভেক্টর সমান হবে ও বি ভেক্টর মাইনাস ও এ ভেক্টর হবে, তাই না? তাহলে একটা জিনিস তুমি এখানে কমন সেন্স অ্যাপ্লাই করো, সেটা হচ্ছে এ বি ভেক্টর মানে বি থেকে আসলে এ কে বিয়োগ করা। তাহলে আমাদের কিন্তু আর কষ্ট করা লাগবে না, তা আমরা ডিরেক্টলি এখান থেকে এ ভি ভেক্টরের মানটা এখান থেকে ডিরেক্টলি বের করতে পারি। কার থেকে কাকে বিয়োগ করব, বি থেকে এ কে বিয়োগ করব। দেখো তো এটা এটা কিসের মান, এক্স এর মান, এখানে এটা কিসের মান ভাইয়া, এক্স এর মান। তাহলে এই 4 থেকে 2 বিয়োগ করো, মানে জিনিসটাকে এভাবে লিখি যে 4 - 2 আই ক্যাফ প্লাস এক্স এর মান, এক্স অক্ষের দিকে কোন ক্যাফ থাকে, আই ক্যাফ থাকে। আচ্ছা স্ক্রিনশট নিয়ে নিও, ওকে বাই, আই এম ব্যাক, গুড। তোমার আসার দরকার নাই, তুমি ঢাকা ভার্সিটিতেই থাকো। হ্যাঁ আচ্ছা এরপরে দেখো ভাইয়া এটা কিসের মান, এটা ওয়াই এর মান, এটা কিসের মান, এটাও ওয়াই এর মান। তাহলে এখান থেকে কি লেখা যায় বলো, এখানে লেখা যায় 7 - 3 জেকেফ। কেন, কারণ আমরা ছোটবেলায় পড়ছিলাম যে কি পড়ছিলাম আসলে, এই যে এই বরাবর এক্স, এক্স অক্ষ বরাবর থাকে কোন কেফ, এক্স অক্ষ বরাবর থাকে আই কেফ, ওয়াই অক্ষ বরাবর থাকে জে কেফ,
এবং জেড অক্ষ বরাবর থাকে কোন ক্যাপ ভাইয়া, কে কেফ থাকে। সো আই থিঙ্ক বুঝছো, এক্স যখন লিখছি মান এবং বিয়োগ, অর্থাৎ বি থেকে কাকে বিয়োগ করতেছি, এ কে বিয়োগ করতেছি। তাহলে দেখো আমরা এ বি ভেক্টরের রেজাল্টটা এখান থেকে পেয়ে যাচ্ছি। কত হবে, 2i কেফ প্লাস 4 থেকে 3 গেলে 4j কেফ, এটাই হচ্ছে আমাদের এ বি ভেক্টর। এর পরের প্রশ্ন বলছে এ বি এর একক ভেক্টর বের করো। তো ভাইয়া এ বি এর একক ভেক্টর কেমনে বের করা যায়? একক ভেক্টর মানে হচ্ছে, মাথায় রাখো, একক ভেক্টর বের করতে বলছে। একক ভেক্টর কেমনে বের করা যায়? একক ভেক্টর বের করা হচ্ছে এভাবে, এ ভি ভেক্টর, উপরে হবে মান, নিচে হবে তার মান। কোন ভেক্টর রাশিকে তার মান দিয়ে ভাগ করলে তাইলেই শুধুমাত্র একক ভেক্টর পাওয়া যাবে। হিমো, ওকে টাইম দিব, প্যারা নিও না, কোয়েশ্চেন তোলার জন্য আমি যথেষ্ট টাইম দিব। এই ক্লাসটা একটু বেশি সময় লাগবে বিদায় পরে রসায়ন ক্লাসটি অন্য স্লটে নিয়ে যাওয়া হবে। ইয়েস, তার মানে ক্লাস টাইম অনেক বেশি পাচ্ছি, ঠিক আছে, প্যারা নিও না, আজকে অনেকক্ষণ আমরা ম্যাথ সলভ করতে পারবো। ঠিক আছে, আমাদের তানভীর ভাই কমেন্ট করলো যে আজকে যে রসায়ন ক্লাসটা হবে সেটা অন্য স্লটে নিয়ে যাবে, তার মানে অনেক বেশি সময় পাবো। তো আজকে আমরা অনেকক্ষণ ধরে ক্লাস করব, অর্থাৎ আজকে আমরা বোর্ড প্রশ্নগুলা অনেক বেশি প্রশ্ন সলভ করব, ঠিক আছে। ওকে, আমি তোমাদের যথেষ্ট টাইম দিব। আচ্ছা, এরপরে বলছে এখানে এ বি এর একক ভেক্টর বের করো। একক ভেক্টর কিভাবে বের করে? কোনো ভেক্টরকে তার মান দিয়ে ভাগ করলে একক ভেক্টর পাওয়া যায়। তাহলে ভাইয়া এটা যদি আমাদের এ ভি ভেক্টর হয়, এটাকে মান দিয়ে ভাগ করতে হবে। তাহলে আমি লিখলাম এখানে 2i প্লাস 4jkf লিখলাম। তো এটার মান কিভাবে বের করে? মান তো আমরা ছোটবেলায় থেকে জানি, এটা x এর মান, এটা হচ্ছে y এর মান। তাহলে কিভাবে লিখবো ভাইয়া, 2 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার। তাহলে এই যে একক ভেক্টর আমাদের চলে আসলো 16, 16 আর 4 কত হবে 20, তাই না? তাহলে রুট ওভার 20, এখানে হবে 2i প্লাস হচ্ছে গিয়া 4jkf, এতটুকু লিখে দিলেও হবে। এটাই আমাদের কিন্তু অ্যান্সার। এটা একদম সিম্পল ম্যাথ, যাতে তোমরা কিছু ম্যাথ নিজেরা বুঝতে পারো, এই জন্য আমি এটা ইনক্লুড করছি। আশা করি এটা বোঝার কথা। একটু তোমরা স্ক্রিনশট নিয়ে নাও, অনেকের তো আবার অবজেকশন থাকতে পারে, এটা আশা করি বোঝার কথা। তাহলে সিম্পল মেথড, দুইটা অবস্থান ভেক্টর বের করবা কি হবে, যেমন এ বি ভেক্টর, তাহলে বি থেকে একে বিয়োগ করবা। যদি বলতাম পি কিউ ভেক্টর, তাহলে তুমি যেটা করতা কিউ থেকে পি কে বিয়োগ করতা, তাহলে ইজিলি এটা বের করা যাইতো। আচ্ছা, স্ক্রিনশট নিয়ে নাও। ওকে, হ্যাঁ, জান্নাত বলছে স্ক্রিনশট নিয়ে নাও। আশা করি সহজ প্রশ্ন, বোঝার কথা। আচ্ছা, এখন আমরা পরবর্তী ম্যাথে যাচ্ছি। স্ক্রিনশট নেওয়া শেষ, আশা করি পরবর্তী ম্যাথে যাচ্ছি। ইয়েস, চতুর্ভুজের ক্ষেত্রফল বের করতে বলছে, মানে এ বি দুইটা ভেক্টর, তাদের ভেক্টর ধরে গঠিত চতুর্ভুজের ক্ষেত্রফল বের করতে বলছে। সেটা একটু আমরা দেখি। 3 নম্বর প্রশ্ন, গটা একটু আমরা সলভ করব। এ একটা ভেক্টর রাশি আছে, বি একটা ভেক্টর রাশি আছে। দেখো এ একটা ভেক্টর রাশি, কত সেটা, আই কেফ প্লাস জে কেফ মাইনাস কে কেফ দেওয়া আছে। আর বি একটা ভেক্টর রাশি আছে, কি বের করতে বলছে এখানে, 2i মাইনাস 2j মাইনাস 3kf, দুইটা ভেক্টর রাশি দেওয়া আছে এখানে। তাহলে বলতেছে বর্ণিত ভেক্টরদ্বয় দ্বারা গঠিত চতুর্ভুজের ক্ষেত্রফল বা ভেক্টরদ্বয় পরস্পর লম্ব হবে কিনা, এই ধরনের প্রশ্ন করছে। তো আমরা এগুলো সিলি প্রশ্ন বের করতে জানি। আচ্ছা, এটা যদি একটা চতুর্ভুজ তৈরি করে, এই ভেক্টর দুইটা দ্বারা যদি একটা চতুর্ভুজ তৈরি করা হয়, তাহলে এই চতুর্ভুজের ক্ষেত্রফল বের করতে বলছে। মানে এই যে 4টা বাহু থাকবে, তাইলে তাদেরকে আমরা কি বলতে পারি, চতুর্ভুজ বলতে পারি। এই যে ধরো এই বরাবর এ ভেক্টর আছে ভাইয়া, এই বরাবর হচ্ছে তোমার বি ভেক্টর আছে, তাহলে দেখো এটা কিন্তু একটা চতুর্ভুজ তৈরি করছে। চতুর্ভুজ মানে হচ্ছে দুইটা বাহু নির্দেশ করতেছে। এই যে দুইটা ভেক্টর একটা চতুর্ভুজের, চতুর্ভুজ মানে কয়টা বাহু থাকবে, 4টা বাহু থাকবে। এই চতুর্ভুজটার ক্ষেত্রফল বের করতে বলছে। তো ভাইয়া ক্ষেত্রফল মানে আমরা কি জানি বলো, ক্ষেত্রফল মানে আমরা জানি চতুর্ভুজের ক্ষেত্রফল সমান আমরা জানি ভূমি, যেটা এটা একটা আয়তক্ষেত্র, আয়তক্ষেত্র তো একটা চতুর্ভুজ হইতে পারে। তাহলে এটার ক্ষেত্রফল, তাহলে এটার ক্ষেত্রফল কি হবে বলো, ভূমি ইনটু উচ্চতা। এটার ক্ষেত্রফল হবে ভূমি ইনটু হচ্ছে উচ্চতা। তার মানে দুইটারই আসলে মান বের করতে হবে। তাহলে একটু মান বের করে ফেলি। এ ভেক্টরের মান কেমনে বের করবা ভাইয়া, এটা দেখো, এটা যদি ভূমি হয় তাহলে এটা হবে আমাদের উচ্চতা। তাহলে এর মান কেমনে বের করবা, 1 স্কোয়ার প্লাস 1 স্কোয়ার প্লাস 1 স্কোয়ার। তাহলে এই যে এর মান পাবা, এর মান পাবা ইনটু, ঠিক আছে, এই যে দেখো এই ভেক্টরটার মান বের করছি। তারপর এটার মান কিভাবে বের করবা, সিমিলারলি মান তো বের করতে জানি আমরা, এই যে 2 স্কোয়ার প্লাস
এখানে কিন্তু -2, সো -2 স্কয়ার প্লাস -3 স্কয়ার। সো এইটা ক্যালকুলেশন করে যে রেজাল্টটা পাবা এটাই হচ্ছে আমাদের এই চতুর্ভুজটার ক্ষেত্রফল। তো এটা আশা করি বোঝার কথা, বুঝতে পারছো কিনা আমাকে একটু কমেন্ট করে জানাইও, তোমরা একটু রেসপন্স করো, তাইলে হচ্ছে কি আমরা বুঝতে পারবো যে ক্লাসগুলো বুঝতে পারতেছি কিনা। স্ক্রিনশট নিও, গুড। আচ্ছা, বোঝার কথা মানে আমরা জাস্ট কি করব, এই যে এ ভেক্টরের মান বের করব ভাইয়া, তারপর হচ্ছে বি ভেক্টরের মান বের করব, তারপর দুইটা গুণ করে দিলে এই চতুর্ভুজের এটার ক্ষেত্রফল আমরা বের করে ফেলতে পারবো। আচ্ছা, আশা করি বোঝার কথা। কেউ না বুঝলে আমাকে একটু কমেন্ট করো, হ্যাঁ, কমেন্ট করে জানাও, তোমরা একটু একসাথে দুইটা কাজ করো। পরের প্রশ্ন যেটা বলছে, পরের প্রশ্ন বলছে আমাদেরকে এই যে ভেক্টর দুইটা আছে, এই দুইটা ভেক্টর পরস্পর লম্ব কিনা, এই দুইটা ভেক্টর পরস্পর লম্ব কিনা। আচ্ছা ভাইয়া, দুইটা ভেক্টর কখন লম্ব হয় আসলে দেখো তো, কখন লম্ব হইতে পারে? এই যে ধরো এই বরাবর এ ভেক্টর আছে আর এই বরাবর আছে তোমার ধরো বি ভেক্টর, তাহলে যদি লম্বই হয়, থিটার মান যদি 90 ডিগ্রি হয়, তাইলেই তো লম্ব হবে। বলছে কখন লম্ব হবে বা পরস্পর লম্ব কিনা, তাহলে কখন লম্ব হয় আমরা জানি এ ভেক্টর ডট বি ভেক্টর, মানে আমরা কি জানি ভাইয়া, আমরা জানি হচ্ছে এ বি কস থিটা মানে কত ডিগ্রি, 90 ডিগ্রি। 90 ডিগ্রি ভ্যালু কত, শূন্য। তার মানে এই দুইটা ভেক্টর রাশির যদি ডট গুণফল শূন্য হয়, তাহলেই তারা পরস্পর কি হবে, লম্ব হবে। সোজা কোশ্চেন, বোর্ড প্রশ্ন তো এরকমই হয় সোজা, তাই না? এগুলো বোর্ড প্রশ্ন, কিন্তু নাম লিখে নাই বিদে আবার বলো না যে এগুলো বোর্ড প্রশ্ন না। এ ভেক্টর ডট বি ভেক্টর, আমরা ডট গুণন করব। তো ভাইয়া ডট গুণন কেমনে করে, এর সে সোজা কাজ কিন্তু আর নাই। ডট গুণন কেমনে করে দেখো, এখানে আই কেফ এর সহগ কত, 1, এখানে আই কেফ এর সহগ কত ভাইয়া, 2, তাহলে আমরা লিখতে পারি এখানে 1 গুণ 2 লিখতে পারি, প্লাস এখানে আই কেফ এর সহগ কত, 1, এখানে জে কেফ এর সহগ কত, -2, তার মানে 1 গুণ -2 প্লাস এখানে কে কেফ এর সহগ কত ভাইয়া, -1, এখানে কে কেফ এর সহগ কত, -3, তাহলে আমরা কি লিখতে পারি বলো, আমরা লিখতে পারি -1 ইন্টু -3। এবার গুণ অঙ্ক করে দেখি, 2 আর 1 গুণ করলে কত হয়, 2, প্লাস -2 আর 1 গুণ করলে কত হবে, -2 হবে, -1 আর -3 গুণ করলে কত হবে, +3 হবে। তাহলে তুমি পাবা 5 - 2 মানে হচ্ছে 3 পাবা। সো যেহেতু ডট গুণফল শূন্য নয়, তাহলে আমরা বলতে পারি তারা পরস্পরের লম্ব না। আই থিঙ্ক ক্লিয়ার, এটা বোঝার কথা, সিম্পল ম্যাথ, ক্লিয়ার। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ফ্রি ক্লাস, তোমাদের জন্য আমরা নিবেদিত। তোমাদের একটাই কাজ, শুধুমাত্র আমাদের ক্লাসগুলো নিয়মিত করবা আর বন্ধুদেরকেও একটু ইনভাইট করবা, ঠিক আছে? ক্লাসগুলো নিয়মিত করে ক্লাসে কিন্তু আমরা খুবই সাপোর্টিভ হওয়ার ট্রাই করতেছি, অর্থাৎ তোমাদেরকে আমরা খুব অনলাইনে হওয়ার পরেও আমরা ট্রাই করতেছি তোমরা যাতে প্রত্যেকটা জিনিস, আমাদের প্রত্যেকটা ক্লাসের মূল উদ্দেশ্য থাকে যাতে প্রত্যেকটা স্টুডেন্ট যাতে বুঝতে পারে। সো তোমরা না বুঝলে সরাসরি কমেন্ট করে জানাবা, বুঝলেও অবশ্যই আমাদেরকে একটু কমেন্ট করে জানাবা। কারো কমেন্ট লিখতে একটু যদি কষ্ট হয়, ওয়াই সি এগুলা তুমি বলতে পারো, ওয়াই সি কমেন্ট করলে তাহলে হচ্ছে আমরা বুঝে যাবো যে তোমরা হচ্ছে ওয়াই দ্বারা ইয়েস বুঝছি, সি ক্লিয়ার, এভাবে তোমরা বুঝতে পারো। আর না বুঝলে এন লিখতে পারো, তাইলে আমরা বুঝে যাব তোমরা কি বলতে চাচ্ছ। মার্জিয়াতনে লিখছে বুঝছি, এই সহজ ম্যাথ বুঝবাই, ইজি ম্যাথ। ওকে, আমরা এখন পরবর্তী ম্যাথে যাচ্ছি। কোথায় হে, আজকে কিন্তু 20টা স্লাইড। এই যে আরেকটা প্রশ্ন আসছে, দেখো কি বের করতে বলছে গ নম্বর প্রশ্নে ভাইয়া, বলছে এখানে এ আর বি দুইটা ভেক্টর রাশি আছে। আচ্ছা বুঝলাম, এ আর বি দুইটা ভেক্টর রাশি। আচ্ছা, একটা হচ্ছে এ ভেক্টর ইকুয়াল টু কত দেওয়া আছে ভাইয়া, 3i প্লাস 2j মাইনাস কে কেপ দেওয়া আছে। বি ভেক্টর ইকুয়াল টু কত দেওয়া আছে জানো, বি ভেক্টর ইকুয়াল টু কত দেওয়া আছে দেখো, আই কেফ 2j কেফ, আই কেফ প্লাস 2j কেফ প্লাস 3 কে কেফ, হ্যাঁ 3 কে কেফ, এই দুইটা ভেক্টর রাশি দেওয়া আছে। তা আমাদেরকে প্রশ্ন করছে এ ভেক্টরটার উপর, এই যে বি এর উপর এ ভেক্টরের লম্ব অভিক্ষেপ নির্ণয় করো। এগুলা প্রত্যেকটা বোর্ড প্রশ্ন, নাম লিখি নাই, ঠিক আছে? তো ইজি জিনিস, ইজি জিনিসগুলাই দেখো আমাদের বোর্ডে আসে, এগুলো নিয়ে কোনো প্যারা নেই। আমরা সকল কনসেপ্ট শেষ করছি, তারপর এসে ইঞ্জিনিয়ারিং ক্লাসও আমরা, অর্থাৎ ইঞ্জিনিয়ারিং প্রশ্ন ব্যাংক সলভের ক্লাসও নিছি, তারপর এসে আমরা বোর্ড প্রশ্ন সলভ করতেছি যাতে তোমার প্রত্যেকটা জিনিস ক্লিয়ার থাকে। দেখো কি বলছে,
এখানে বলছে বি ভেক্টর যেটা আছে সেটার উপর এ ভেক্টরের লম্ব বিক্ষেপ কত, এটা জিজ্ঞেস করছে। তাহলে দেখো এটা ধরো তোমার বি ভেক্টর, এই যে এটা তোমার বি ভেক্টর, আর এটা হচ্ছে তোমার এ ভেক্টর, এ ভেক্টর। তো বলছে এই বি ভেক্টরটার উপর এ ভেক্টরটা কত লম্ব বিক্ষেপ তৈরি করে। এটা একদম সোজা প্রশ্ন। এই যে এই পর্যন্ত লম্ব বিক্ষেপ তৈরি করে, এই কোণটা ধরো থিটা, মানে এই বি এর উপর এ কতটুকু লম্ব বিক্ষেপ তৈরি করে। যারা লম্ব বিক্ষেপ বুঝো না বা জানো না তারা ক্লাসটা দেখতে পারো, অথবা ছোট ভাই বোনদের জিজ্ঞেস করতে পারো, ওরা কিন্তু আরো ভালো পারে লম্ব বিক্ষেপ কি কেমন আসলে। দেখো এ ভেক্টরটা আছে, তো তুমি যদি উপর থেকে একটা লাইট দাও, যে উপর থেকে যদি একটা লাইট ফেলো, এই যে লাইটটা পড়তেছে, তাহলে যেটা হবে এই যে আল্লাহ, এই যে দেখো এটাকে যদি তুমি এই দিক বরাবর নিচে বলো যে তুমি বি এর উপর ঘুমাও, তো দেখি এখান থেকে নিচে নেমে এই যে বি এর উপর ঘুমাইতেছে, তাহলে ভাইয়া কি পরিমাণ ঘুমাবে, এই যে বুঝতে পারতেছো ও থেকে পি পরিমাণ এই বি এর অংশটা দখল করবে। তো এটাই হচ্ছে বি এর উপর এর লম্ব বিক্ষেপ, এটাই কিন্তু লম্ব বিক্ষেপ, এই রে এটাই হচ্ছে গা লম্ব ও বিক্ষেপ। তো এই মানটা তুমি যদি বের করতে না পারো, একটু 9 থেকে আবার পড়ে আসবে আর কি, এই ও পি এর মান কেমনে বের করে। সো এখানে প্রশ্ন যেটা চাইছে ভাই, বি ভেক্টরের উপর বি এর উপর বি এর উপর এ ভেক্টরের এ এর লম্ব বিক্ষেপ চাইছে, লম্ব ও বিক্ষেপ। সো আমরা কি জানি লম্ব বিক্ষেপ এই ওপি এর মানটা কিভাবে বের করা যায়, খুবই সিম্পল। তুমি যদি এখানে cos থিটার সূত্র লিখো, cos থিটা মানে কি জানো, ভূমি বাই অতিভুজ, মানে ওপি ডিভাইডেড বাই অতিভুজ, মানে কার মান ভাইয়া, অতিভুজ মানে হচ্ছে এ এর মান। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি, এখান থেকে লিখতে পারি ওপি সমান এ cos থিটা লিখতে পারি, ওপি সমান এ cos থিটা লিখতে পারি। আবার এ cos থিটাকে কি লেখা যায়, আমরা ছোটবেলায় একটা সূত্র পড়ছিলাম যে ভাই এরকম একটা হয় যে এ ভেক্টর ডট বি ভেক্টর মানে হচ্ছে এ বি cos থিটা, এ বি cos থিটা। তা আমাদের এ cos থিটার মান বের করতে হবে। তুমি দেখো এই বিটাকে যদি এই পাশে নিয়ে আসো, তাইলেই তো তুমি এখান থেকে এ cos থিটার মানটা বের করতে পারবা। তাহলে কিভাবে লেখা যায়, এটাকে এভাবে লেখা যায় এ ভেক্টর ডট বি ভেক্টর ডিভাইডেড বাই এই বিটাকে এখানে নিচে লিখতে হবে, অর্থাৎ এই রাশি থেকে এ cos থিটা সমান কি লেখা যায়, আসলে লেখা যায় এ ভেক্টর ডট বি ভেক্টর ডিভাইডেড বাই বি লেখা যায়। সো এইখানে আমরা সেটাই লিখতে পারি, আসলে এ ভেক্টর ডট বি লিখতে পারি। এখন আমাদের কাজ কি ভাইয়া, এখন কোনো কাজ নাই, আসলে কি কাজ আছে, তাদের ডট গুণফল বের করা এবং এর মানটা বসাই দেওয়া। এদের ডট গুণফল কিভাবে বের করে, খুবই সিম্পল। এখানে আই এর সহগ 3, এখানে আই এর সহগ 1, তাহলে বসাবো ভাইয়া 3 × 1 প্লাস এখানে জে এর সহগ 2, এখানেও জে এর সহগ 2, তাহলে 2 × 2 প্লাস এখানে কত ভাইয়া -1, এখানে 3, তাহলে -1 ইন্টু হচ্ছে কত হবে, -1 ইন্টু হবে হচ্ছে গা 3। তাহলে এই যে এইভাবে ডট গুণনটা আমরা বের করতে পারি। এখন কার মান বসাইতে হবে ভাই, বি এর মান বসাইতে হবে। এই বি এর মান কেমনে বের করে, বি এর মান এমনি বের করে রুট ওভার এখানে কত আছে x এর মান 1 স্কয়ার প্লাস এখানে কত আছে ভাইয়া 2 স্কয়ার প্লাস এখানে কত আছে ভাইয়া 3 স্কয়ার। এই যে এই জিনিসটা তুমি বের করে বসাবা, যেই রেজাল্টটা পাবা সেটাই আমাদের অ্যান্সার। এটা তোমাকে ক্যালকুলেশনের জন্য আমি রেখে দিলাম। সো এটা বুঝতে পারছো কিনা একটু কমেন্ট করে জানাও তো বাচ্চারা, গ্রুপে বাজে লোক ঢুকছে। ব্যবসা শুরু করছে টাকার জন্য, বাহ সুন্দর কমেন্ট। আচ্ছা ওইদিকে আমরা না যাই, ওর মতো কমেন্ট করতে থাকো। আচ্ছা তোমরা এটা একটু বুঝতে পারছো কিনা আমাকে একটু কমেন্ট করে জানাও। ঠিক আছে, এটা বুঝতে পারছো কিনা আমাকে একটু প্লিজ কমেন্ট করে জানাইও, এটা আশা করি বোঝার কথা। লাইটিং আপনার মাথার উপরে, মানে লাইটটা এই যে এটার উপর ফেলতে বলছে, এ ভেক্টরের উপর ফেললে যেটা হবে, এই যে দেখো এ ভেক্টরের ছায়াটা বি ভেক্টরের উপরে, অর্থাৎ এ ভেক্টরটার উপর এই পরিমাণ অংশ পড়বে, সেটাই আমি বুঝছি। আচ্ছা বুঝছি, ওকে। এখন পরের প্রশ্নটা ভাইয়া, পরের প্রশ্নটা একটু আমরা সলভ করে নিই। পরের প্রশ্নটা আমাদেরকে কি বলছে, পরের প্রশ্নটা একটু আমরা সলভ করে নিই। পরের প্রশ্ন যেটা বলছে আমাদেরকে, দেখো 4 নম্বর প্রশ্ন আমাদেরকে বলছে এ বি সি তিনটা ভেক্টর একই সমতলে আসলে অবস্থান করে কিনা। তো এটা আমরা গত ক্লাসেই কিন্তু আমরা এই কনসেপ্টটা সলভ করছি। কখন আসলে একই সমতলে অবস্থান করবে, যখন আয়তন শূন্য হবে। আর এই যে ভাইয়া আয়তন শূন্য মানে কি বোঝায়, আয়তন শূন্য মানে এ ভেক্টর ক্রস বি ভেক্টর
ডট গুণন করবো, এই যে ডট গুণন সি ভেক্টর ইকুয়াল টু যদি 0 হয় তাইলেই আমরা বুঝবো তারা একই সমতলে। এই যে একই সমতলে তখনই শুধুমাত্র অবস্থান করবে। এই জিনিসটা আমরা কিন্তু গত ক্লাসেও পড়ছি, তাই না? এই জিনিসটা কিন্তু আমরা গত ক্লাসেও পড়ছি। সো এটা তোমাকে জাস্ট একটু মাথায় রাখতে হবে। গত ক্লাসে কিন্তু আমরা এই সূত্রটা প্রমাণ করাইছি। তো তুমি তাইলে গত ক্লাসটা একটু দেখলে এই জিনিসটা কিভাবে আসে সেটা বুঝতে পারবা। তো এখন আমরা সেই কাজটাই করব যে আয়তন শূন্য কিনা। আয়তন শূন্য মানে হচ্ছে এই রেজাল্টটা শূন্য কিনা। তাহলে আমরা আগে প্রথমে যেটা করব, এ আর বি এর মধ্যে ক্রস গুণন করব, যে রেজাল্টটা পাবো সেটার সাথে সি ভেক্টর যেটা আছে সেটা ডট গুণন করব। যদি ওভারঅল রেজাল্টটা শূন্য আসে তখনই আমরা বলতে পারবো তারা একই সমতলে অবস্থান করে। তা আমরা সেটাই করি যে ক্রস গুণন করি। এ আর বি এর মধ্যে কি করব ভাইয়া? ক্রস গুণন করব। ভাইয়া ক্রস গুণন কেমনে করে? যারা একদম করো নাই ক্রস গুণন তারা একটু দেখে নাও, তাইলেই বুঝবা ক্রস গুণন কেমনে করে। এই যে আই কেফ কমন নিলাম, ক্রস গুণন কিন্তু শিখাইছি। জে কেফ দিলাম, কে কেফ দিলাম। এখানে আই কেফের সহগ কত ভাইয়া? 3, আর এখানে সহগ কত? 2, আর এখানে সহগ হচ্ছে গিয়া -1। ঠিক একইভাবে এখানে আই কেফের সহগ কত বলো? 1। এখানে কত ভাইয়া? সেটা 2। এখানে কত ভাইয়া? সেটা হচ্ছে গিয়া 3। এই যে এখন হচ্ছে গিয়ে আমাদের কাজ, আই কেফ, জে কেফ, কে কেফের সহগ বের করে ফেলছি। এখন আমরা কি করব বলো? তাদের ক্রস গুণনের রেজাল্টটা বের করব। এই যে আই কেফ কমন নিব। সিস্টেম হচ্ছে যাকে কমন নিব, এই যে আই কেফকে কমন নিলে এই কলাম আর এই সারি কি হয়ে যাবে? এই কলাম এর এই সারি বাদ হয়ে যাবে। তাহলে কে কে থাকে বলো? থাকবে হচ্ছে 2, 2, -1, আর হচ্ছে কত থাকবে? 3 থাকবে। এরপরে মাইনাস জে কেফ কমন নিব, মাইনাস জে কেফ কমন নিব। কেন? কারণ একটা সিস্টেম আছে, আমরা জানি প্লাস মাইনাস প্লাস, মাইনাস প্লাস মাইনাস, প্লাস মাইনাস প্লাস, এই সিস্টেমে আমাদেরকে কমন নিতে হবে। অর্থাৎ আই কেফ যখন আমি কমন নিছি ভাইয়া তখন আমাদের ধরতে হবে প্লাস, জে কেফ যখন কমন নিব তখন ধরতে হবে মাইনাস, কে কেফ যখন কমন নিব তখন ধরতে হবে আবার প্লাস। আই থিঙ্ক ক্লিয়ার? এখন যেহেতু জে কেফ কমন নিব তাহলে এই কলাম এই সারি বাদ, তাহলে 3, 1, -1, আরেকটা হবে 3 গেল, প্লাস কে কেফ কমন নিতে হবে ভাই। কে কেফ কমন নিলে কে থাকবে? চলে গেলেও কিন্তু কেউ না কেউ থেকে যায়, এই যে এরা থেকে যাবে। এই কলাম বাদ এই সারি বাদ, তাহলে কত থাকবে ভাইয়া? 3 থাকবে, 2 থাকবে, 1 থাকবে, 2 থাকবে, এই যে কাহিনীটা। এখন কি করব? এখন গুণ করব। আই ক্যাফ কমন নিলে এবার গুণ করো, 3 আর 2 গুণ করলে হবে 6। এই যে এই দিক থেকে গুণ, 2 আর 1 সূত্রের মাইনাস, 2 আর -1 গুণ করলে হবে -2। তাহলে হিসাবে কত হয়ে যাবে ভাইয়া? এটা +2 হয়ে যাবে। মাইনাস জে কেফ কমন নিলাম। এখন 3 আর 3 গুণ করলে হবে 9, আর সূত্রের মাইনাস বিয়োগ করতে হয় তো, -1 আর 1 গুণ করলে হবে -1, এইটা তখন প্লাস হয়ে 1 হয়ে যাবে। প্লাস কে কেফ কমন নিলাম। এখন 3 আর 2 গুণ করলে হবে 6 - 2, তাহলে রেজাল্টটা কি আসতেছে ভাইয়া? 8 আই কেফ আসতেছে, -10 জে কেফ আসতেছে, এখানে আসবে +4 কে কেফ আসবে। এই রেজাল্টটা আমরা পাইলাম এ ক্রস বি। এখন আমাদেরকে দেখতে হবে এই রেজাল্টটা, কোন রেজাল্টটা ভাইয়া? এই রেজাল্টটা দেখতে হবে যে এ ক্রস, খেয়াল করো, বি ভেক্টর এটার সাথে ডট গুণন সি ভেক্টর। তাহলে একটু হিসাব করে বসাই দিত, এ ক্রস বি এর রেজাল্ট যেটা পাইছি এটার সাথে সি ভেক্টর যেটা আছে না সেটার সাথে ডট গুণন করতে হবে শুধুমাত্র, তাইলে আমাদের রেজাল্টটা চলে আসবে। তাহলে এ ক্রস বি এর রেজাল্ট একটু বের করে নি, 8 আই কেফ -10 জে কেফ +4 কে কেফ, এটাই ছিল আমাদের এ ক্রসের রেজাল্ট। এবার সি ভেক্টর, হোয়াট ইজ সি ভেক্টর? দেখো সি ভেক্টরকে একটু দেখে নাও, আই কেফ +2 জে কেফ +2 কে কেফ। এটা এখন হচ্ছে কি আমাদেরকে জাস্ট কি করতে হবে ভাই? এখন শুধুমাত্র ডট গুণন করতে হবে। তাহলে ডট গুণন কেমনে করে? এখানের আই কেফ এর সহগ আর এখানের আই কেফ এর সহগ গুণ করব, মানে 8 × 1 প্লাস মাইনাস, এটা জে কেফ এর সহগ কত? -10 × 2 প্লাস, এখানে কে কেফ এর সহগ কত ভাইয়া? 4, এখানে কে কেফ এর সহগ কত? 2। তাহলে রেজাল্ট একটু মিলাই দেখো, 8 কে 8, 8 মাইনাস 10 দুগুণে 20, 4 দুগুণে 8, তাহলে কত হবে ভাইয়া? 16 - 20, রেজাল্ট পাবা -4।
তো যেহেতু এই রেজাল্টটা শূন্য আসে নাই, তাহলে আমরা বলতে পারি তারা একই সমতলে অবস্থান করে না। এই জিনিসটা বুঝতে পারছো কি না একটু কমেন্ট করে জানাও। অর্থাৎ সমতলে থাকবে না, হ্যাঁ আমি সেটাই বলতে চাচ্ছিলাম যে একই সমতলে তারা কখনোই অবস্থান করবে না। যদি আয়তনটা শূন্য হইতো তখন আমরা বলতে পারতাম তারা একই সমতলে অবস্থান করে। একটু বুঝতে পারছো কিনা একটু কমেন্ট করে জানাও। আশা করি বুঝার কথা। একটু বুঝতে পারছো কিনা আমাকে একটু কমেন্ট করে জানাও যে ইজি একটা প্রবলেম। ওকে, যারা আমাদের সাথে যুক্ত আছো একটু বুঝতে পারছো কিনা কমেন্ট করে জানাও। জি অল ক্লিয়ার, জান্নাত গুড, ভালো মেয়ে। এখন আমরা পরবর্তী ম্যাথে যাব। এটা খুবই সিম্পল একটা ম্যাথ ছিল। পরবর্তী ম্যাথ, আল্লাহ, এটা বেশ সুন্দর একটা প্রশ্ন। তোমরা আমাকে একটু আমার সাথে সাথে রেসপন্স করবা। এটা কিন্তু ঢাকা বোর্ডে আসা একটা প্রশ্ন, এবং এই যে 23 বেচে এইচএসসি 23-এ আসা একটা প্রশ্ন। হ্যাঁ, আমাদের সাথে অনেকেই আসো আসলে ক্লাস করতেছো। টু ইজি টু সলভ, বাহ তুমি তো অনেক ইংলিশ জানো। আসান শান্ত লিখছে ক্লিয়ার। ওকে, প্রশ্নটা পড়ো যে গাড়ি সর্বনিম্ন সময়ে নদী পার হতে, মাঝি সর্বনিম্ন সময়ে নদী পার দিতে পারবে কত সময়ে? ওই যে সময় চাইছে যে সর্বনিম্ন কত সময় নদী পার করবে। তো ভাই আমরা এটা একটু সলভ করি। যে ধরো এটা একটা হচ্ছে গিয়া নদী আছে, এটা একটা নদী। এই নদীর এটা হচ্ছে গিয়া প্রস্থ ডি দেওয়া আছে। ডি ইকুয়াল টু, মানে এই যে নদীটার প্রস্থ দেখো বি থেকে সি, ডি ইকুয়াল টু দেওয়া আছে 0.5 কিলোমিটার, 5 কিলোমিটার দেওয়া আছে। স্রোতের বেগ দেওয়া আছে, এদিকে স্রোতের বেগ কত দেওয়া আছে দেখো, স্রোতের বেগ দেওয়া আছে ভাইয়া 2 মিটার পার সেকেন্ড, 2 মিটার পার সেকেন্ড। আর নৌকার যে বেগ সেটা দেওয়া আছে কত, নৌকার বেগ দেওয়া আছে 4 মিটার পার সেকেন্ড। 4 মিটার পার সেকেন্ড হচ্ছে একজন মাঝি নৌকা চালাচ্ছে 4 মিটার পার সেকেন্ড বেগে। বলছে সর্বনিম্ন সময়। তা আমরা এটা ভালো করেই জানি, যখন সর্বনিম্ন সময়ে নদী পার দিতে হবে। আমরা কিন্তু নদী নৌকার সকল কনসেপ্ট সলভ করাইছি। সর্বনিম্ন সময়ে যদি নদী পাড়ি দিতে হয় তাহলে আলফার ভ্যালুটা অবশ্যই 90 ডিগ্রি হইতে হবে, এটা আমরা সবাই জানি। সর্বনিম্ন সময়ে নদী পার হইতে হইলে স্রোতের সাথে সমকোণে নৌকা চালাইতে হবে। তার মানে হচ্ছে ভাই এই বরাবর নৌকা চালাইতে হবে। ভি ইকুয়াল টু দেওয়া আছে 4 মিটার পার সেকেন্ড, বি ইকুয়াল টু দেওয়া আছে হচ্ছে 4 মিটার পার সেকেন্ড। আলফা ইকুয়াল টু হচ্ছে কত ডিগ্রি, 90 ডিগ্রি দেওয়া আছে। তা আমাদের বলছে সর্বনিম্ন সময়টা কত হবে। সর্বনিম্ন সময় বের করতে বলছে টি ইজ ইকুয়াল টু ডি ডিভাইডেড বাই ভি সাইন আলফা, মানে 90 ডিগ্রি। এটাই তো হচ্ছে কি আমাদের ন্যাশনাল সূত্র ছিল, এই যে আলফা, এটাই আমাদেরকে বের করতে হবে, এটাই বের করতে হবে। তো এখানে সব ভ্যালু দেওয়া আছে, তুমি বের করে আমাকে একটু উত্তরটা কমেন্ট করে জানাও, ঠিক আছে? পারবা আশা করি। ডি এর মান দেওয়া আছে, ভি ভি দেওয়া আছে 4, সো সব দেওয়া আছে। একটু দ্রুত 90 ডিগ্রি অ্যাঙ্গেলে গেলে, বাহ গুড, ভালো। এভাবে এটা তুমি হচ্ছে গিয়া সলভ করতে পারবা। আমরা পরের প্রশ্নে যাচ্ছি, 4 নম্বর প্রশ্নে যাচ্ছি। এটা তোমাকে আমি আবার একটু চিত্রটা এঁকে দেখাচ্ছি। ধরো এটা একটা নদী, হ্যাঁ এটা একটা নদী। এই নদীতে এখান থেকে একটা বিন্দু আছে, এটা হচ্ছে এ বিন্দু। এখান থেকে একটা গাড়ি রওনা দিবে, এই যে একটা গাড়ি রওনা দিবে, এটা একটা গাড়ি, এই গাড়িটা এখান থেকে রওনা দিবে, এ বিন্দু থেকে গাড়িটা রওনা দিবে এবং বি বিন্দুতে, এই যে বি বিন্দুতে আসবে। আর এখানে আরেকটা বিন্দু আছে ভাইয়া, সি বিন্দু, সি একটা বিন্দু আছে। কত ডিগ্রি লিখছো, 0.125 সেকেন্ড, বা এটা রেজাল্ট অনেকে বের করে ফেলছে 0.125 সেকেন্ড। তোমরা বাকিরা একটু মিলাই দেখো ঠিক আছে কিনা। এটা ও যেটা বের করছে, মার্জিয়া তন্নি যেটা বের করছে, এটা ঠিক আছে কিনা একটু বাকিরা একটু মিলাই দেখো যে 0.15 সেকেন্ড। আচ্ছা এটা একটু মিলাই দেখবা। এই প্রশ্নটা দেখো, এটা খুব ইন্টারেস্টিং একটা প্রশ্ন। এটা বুঝলে আশা করি, বলছে এখানে প্রশ্নে যেটা বলছে একটা গাড়ি বি স্টেশনে যাত্রা বিরতি দেয় 40 সেকেন্ড। বি স্টেশনে যাত্রা বিরতি দেয় কত ভাইয়া, এখানে যাত্রা বিরতি দিবে 40 সেকেন্ড। তার মানে গাড়িটা এদিক থেকে যাবে কত বেগে বলছে দেখো, গাড়িটা এদিক থেকে যাবে ভি ইকুয়াল টু 15 মিটার পার সেকেন্ড বেগে গাড়িটা এদিক থেকে যাবে, 15 মিটার পার সেকেন্ড বেগে যাবে। এবং এই দূরত্বটাও দেওয়া আছে, এই দূরত্বটা দেওয়া আছে হচ্ছে 1.2 কিলোমিটার, 1.2 কিলোমিটার দেওয়া আছে, 1.2 কিলোমিটার এ থেকে বি এর দূরত্ব দেওয়া আছে। এমন সময় স্রোত, এটা তো একটা নদী তাই না, এটা একটা নদী, এটা একটা নদী। এই নদীতে এদিকে স্রোত যাইতেছে ভাইয়া,
স্রোতের বেগ কত দেওয়া আছে 2 মিটার পার সেকেন্ড, স্রোতের বেগ 2 মিটার পার সেকেন্ড। এখান থেকে একজন মাঝি সি থেকে বি বিন্দুতে যাত্রী, তুমি এটা একটু রিডিংটা একটু পড়ো তাইলেই বুঝবা, আমি তোমাকে ঘটনাটা জাস্ট এক্সপ্লেইন করতেছি। বেশ সুন্দর একটা প্রশ্ন। ধরো এই গাড়িটা এখান থেকে এ থেকে বি তে পৌঁছাবে, তখন বি বিন্দুতে গিয়ে 40 সেকেন্ড যাত্রা বিরতি দিবে। কত সেকেন্ড ভাইয়া? 40 সেকেন্ড যাত্রা বিরতি দিবে। তার মানে আমাদেরকে বের করতে হবে এ থেকে বি তে যাইতে কত সময় লাগে, এবং এই 40 সেকেন্ড সেটার সাথে আমরা যোগ করব। ওই সময়ের মধ্যে তোমাদের রনি ভাই কি করবে, সি বিন্দু থেকে কিছু যাত্রী নিয়ে কোথায় পৌঁছাবে? বি বিন্দুতে পৌঁছাবে। কিছু যাত্রী নিয়ে কোথায় পৌঁছাবে বলছে? কিছু যাত্রী নিয়ে সোজা এই বরাবর পৌঁছাবে, কিছু যাত্রী নিয়ে সোজা এই বরাবর পৌঁছাবে। তাহলে স্রোত তো এইদিকে যাচ্ছে, তাই না? স্রোতের বেগ কোন দিকে? দেখো এই যে স্রোতের বেগ সামনের দিকে, স্রোতের বেগ সামনের দিকে, স্রোত এদিকে যাচ্ছে। রনি ভাইয়ের সি বিন্দু থেকে বি বিন্দুতে পৌঁছাই দিতে হবে তাদেরকে, নাইলে কিন্তু খবর আছে। তো সেটাই আমরা একটু দেখবো আসলে। ডিভাইডেড বাই বেগ কত ভাইয়া? 15। এটা একটু বের করে দেখো কত আসে, এটা একটু বের করে আমাকে জানাও। ইউ 1, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, ডি এর মান 1.5 কিলোমিটার, হ্যাঁ মিটারে নিয়ে যেতে হবে, গুড, মিটারে নিয়ে যেতে হবে, ঠিক আছে, হ্যাঁ মিটারে নিয়ে যেতে হবে। এটা একটু আমাকে কমেন্ট করে জানাও তো, গাড়িটার এ থেকে বি বিন্দুতে যাইতে কত সময় লাগতেছে সেটা একটু কমেন্ট করে জানাও আমাকে, এটা বের করো। তাইলে হচ্ছে কি আমরা গাড়িটার মোট কত সময় লাগতেছে এ থেকে বিতে যাইতে সেটা আমরা বের করতে পারবো। হ্যাঁ, তো এটা ক্যালকুলেশন করলে আমার কাছে যেটা মনে হচ্ছে এটা 80 সেকেন্ড সময় লাগবে, 80 সেকেন্ড সময় লাগবে। অর্থাৎ এ থেকে বিতে যেতে গাড়িটার সময় লাগতেছে হচ্ছে গিয়া মোট 80 সেকেন্ড। এবং গাড়িটা আবার বি বিন্দুতে যাত্রা বিরতি দিবে কত সেকেন্ড ভাইয়া? 40 সেকেন্ড। তারে বি বিন্দুতে গাড়িটা অবস্থান করবে, তার মানে মাঝিকে কত সেকেন্ডের মধ্যে পৌঁছাইতে হবে? অর্থাৎ মাঝিকে আমরা বলতে পারি, মাঝিকে 80 যোগ 40, যেহেতু এখানে 40 সেকেন্ড যাত্রা বিরতি দিবে, তাহলে 80 যোগ 40 সেকেন্ড বা 120 সেকেন্ডের মধ্যে পৌঁছাইতে হবে, এর মধ্যে পৌঁছাইতে হবে, 120 সেকেন্ডের মধ্যে পৌঁছাতে হবে। তাইলেই হচ্ছে ওই বাস ধরতে পারবে, পৌঁছাতে হবে 120 সেকেন্ডের মধ্যে পৌঁছাইতে হবে, তাইলেই গাড়িটা ধরতে পারবে। তা আমরা এখন দেখবো আসলে এই এখানের যে মাঝি আছে সে 120 সেকেন্ডের মধ্যে বি বিন্দুতে পৌঁছাবে কিনা। দেখো স্রোত এদিকে যাইতেছে, তাহলে মাঝিকে যদি সি থেকে বিতে পৌঁছাইতে হয় তাহলে অবশ্যই অবশ্যই স্রোতের বিপরীত দিকে নৌকা চালাইতে হবে। এবং এই বেগটা কত ভাইয়া? স্রোতের বেগটা 4 মিটার পার সেকেন্ড। তাহলে কত কোণে নৌকা চালাইতে হবে এই আলফাটাও আমাদেরকে বের করতে হবে। এবং এই নদীর প্রস্থ দেওয়া আছে ভাইয়া, প্রস্থ কত? 0.5 কিলোমিটার দেওয়া আছে, এটারে মিটারে নিয়ে যেতে হবে আর কি। সেটাকে আমরা এভাবে লিখতে পারি, এটা 500 মিটার হবে, এভাবে লিখতে পারি যে এটা 500 মিটার হবে, এটাও লিখতে পারি। আচ্ছা, তাহলে আমরা আলফা বের করে ডি বের করে ফেলবো। এবার আসি মাঝির হিসাব। মাঝি কিভাবে বের করে? তাইলে 125 সেকেন্ড হবে গতে, ঠিকই তো আছে, হ্যাঁ ঠিক আছে, তোমাদের ক্লিয়ার। এবার হচ্ছে কি আমরা দেখব মাঝি আসলে এই বিন্দুতে যাইতে কত সময় নিবে, অর্থাৎ সি থেকে বি বিন্দু যেতে যাইতে মাঝি কত সময় নিবে সেটা একটু আমরা বের করে ফেলি। সি থেকে কোথায় যাবে ভাইয়া? বি বিন্দুতে যাবে। এই বি বিন্দুতে যাইতে তার কত সময় লাগে সেটা বের করে ফেলি। এটা তুমি জেনে রাখলে দেখো, কখনো যদি এরকম নৌকার মাঝি হতে হয়, মাঝে মধ্যে তো সব কিছুই করতে হয়, তো নৌকার মাঝি হইলে তখন তুমি এই টেকনিকগুলো জেনে রাখতে পারবা, তাই না? তাহলে ওই যে এরকম একটা গান আছে না, এই গানগুলো শিখে রাখবা, তাহলে দেখবা এই নদী নৌকাও চালাইতে পারবা। দেখো আমরা একটা কাজ করি, আবার কার হিসাবটা দেখবো? মাঝির হিসাবটা দেখবো, মাঝির হিসাবটা দেখবো। তাহলে মাঝিকে ভাইয়া এই পার থেকে ওই পারে যাইতে হলে স্রোতের সাথে বিপরীত দিকে কত কোণে নৌকা চালাইতে হবে সেটাও বের করতে হবে। তাহলে সেটা কিভাবে বের করতে পারে? আলফা ইকুয়ালটা আমরা কি জানি? আলফা ইকুয়ালটা আমরা জানি cos ইনভার্স মাইনাস ইউ ডিভাইডেড বাই ভি আমরা জানি। এটা কোত্থেকে? এটা আমরা কিন্তু টাইপ 2 তে পড়ছিলাম, মনে আছে কিনা দেখো, টাইপ 2 তে পড়ছিলাম আমরা। নদী নৌকাতে 3টা টাইপ পড়াইছিলাম আমি, ওই 3টা টাইপের কিন্তু দ্বিতীয় টাইপে আমরা এটা পড়ছি। তাহলে ভাইয়া এখানে মান বসাই দাও তো, মান বসাইলে পাবা cos ইনভার্স মাইনাস 2 ডিভাইডেড বাই 4, এটা ক্যালকুলেশন করলে পাবা 120 ডিগ্রি পাবা। তাহলে আলফার ভ্যালু কত পাইছি ভাইয়া? 120 ডিগ্রি পাইছি। তাহলে এখান থেকে আবার টি এই পার থেকে এই পারে যাইতে কত সময় লাগতেছে সেটা কিন্তু আমরা বের করতে পারি। কিভাবে? আমরা জানি টি ইজ ইকুয়াল টু
ডি ডিভাইডেড বাই ভি সাইন আলফা। এটাই তো আমাদের টাইম বের করার ন্যাশনাল সূত্র। তো এখানে আমরা মান বসাই দিই ভাইয়া, ডি এর মান 500, বি এর মান 4, সাইন 120। এটা একটু ক্যালকুলেশন করে দেখো এই টাইমটা কত আসে, একটু আমাকে কমেন্ট করে জানাও। এই বি ডিভাইডেড বাই ইউ হবে না, এলন লাভার বি ডিভাইডেড বাই ইউ হবে না, কজ ইনভার্স মাইনাস ইউ বাই ভি হবে, মাইনাস ইউ ডিভাইডেড বাই ভি। মানে একটা স্রোতের বেগ, এটা হচ্ছে স্রোত, এটা হচ্ছে গা স্রোত, আর এটা হচ্ছে গা নৌকা। হ্যাঁ, এটা হচ্ছে নৌকা, ভুল করিও না। কত আসে এটা একটু আমাকে টাইমটা জানাও। 100 বাবা, 100 কত, 144 সেকেন্ড। এত দেরি হইলে কেমন হবে? 100, এতক্ষণ তো গাড়ি আসলে অপেক্ষা করবে না। দেখো গাড়িটা মোট অপেক্ষা করতেছিল কত সেকেন্ড, 80 সেকেন্ড এ থেকে বিতে আসছে, 40 সেকেন্ড যাত্রা বিরতি দিছে। তাহলে মোট 120 সেকেন্ডের মধ্যে আসলে রনি ভাইকে সি থেকে বিতে পৌঁছাইতে হবে। কিন্তু দুঃখের বিষয়, গাড়ির নৌকাটা ওই পারে পৌঁছাইতে সময় লাগছে 144 সেকেন্ড। সো গাড়িটা ওই পার থেকে ওই পারে যাইতে পারবে না। আই থিঙ্ক ক্লিয়ার। বেশ সুন্দর একটা ম্যাচ ছিল। তো কারো যদি বুঝতে প্রবলেম হয় আমাকে একটু কমেন্ট করে জানাও। কারো যদি একটু বুঝতে প্রবলেম হয় ভাইয়ারা আমাকে একটু কমেন্ট করে জানাও। বেশ সুন্দর একটা প্রবলেম ছিল, বুঝছি ভাইয়া। এলন লাভার তুমি যদি বুঝে যাও তাইলে তো হবে না, ইউনিভার্সাল লাভার হইতে হবে, তাইলে তুমি বুঝলে ঠিক আছে। ঠিক আছে ভাই, তুমি একা একা বুঝলে হবে না, তোমার বন্ধুদেরকেও একটু দাওয়াত দিবা যে ভাইয়া দেখো আমরা বের করে ফেলতেছি কীভাবে নদী ওই পারে যায় এবং কীভাবে বাস ধরতে হয়, সেই কৌশলগুলো আমরা শিখে ফেলতেছি। এবং এটা বোর্ডে আসা প্রশ্ন, সো বেশ ইন্টারেস্টিং একটা প্রশ্ন, সুন্দর প্রশ্ন। ওয়াই, ইয়েস। ওকে, আমরা এখন পরবর্তী ম্যাথে যাব। তোমরা একটু হচ্ছে গিয়ে, যেমন আমার সারাদিন কিন্তু অফলাইনে ক্লাস থাকে, তো অফলাইন ক্লাস শেষে ফার্ম গেটে সারাদিন বলতে গেলে অফলাইনে ক্লাস থাকে, ক্লাস শেষে এসে আমরা তোমাদেরকে পড়াচ্ছি। সো তোমরা যখন একটু আমাদের সাথে ইন্টারেকশন করবা, যে না বুঝলে জিজ্ঞেস করবা, বুঝলে বলবা যে হ্যাঁ ঠিক আছে ভাইয়া, যে এই জিনিসগুলা, তখন কিন্তু আমাদের খুব ভালো লাগে যে না, আমরা দিন শেষে এটাই কিন্তু ক্লান্তি, যে অনলাইনে আমরা বাচ্চাদেরকে অনেক দূর দূরান্তের বাচ্চাদেরকে পড়াইতে পারতেছি, যাদেরকে চাইলেও কিন্তু আমরা অফলাইনে পড়াইতে পারতাম না। ঠিক আছে, সো এই জন্য আমরা ট্রাই করি যে হচ্ছে দেখো অনলাইনের মাধ্যমেই কিন্তু আমরা তোমাদের সাথে কানেকশন হচ্ছি, নাহলে কিন্তু কখনোই সম্ভব। তো অনলাইনটা আমাদের সবার জন্য একটা ব্লেসিং। ঠিক আছে, আসিফ খান গুড। এই যে এলন লাভার, ভালো কাজ করছো তুমি, বন্ধুদেরকে মেনশন দিবা যে একসাথে শিখবা, সবাইকে শিখাবো, আমরা সবাই শিখবো একসাথে। তা আমি পরবর্তী মেতে যাচ্ছি। এখন দেখো, ও বাবা, এ আর ভি দুইটা ভেক্টর, বেশ ইম্পর্টেন্ট। এই প্রশ্নটার এত ইম্পর্টেন্স আমি বলি কারণ বোর্ডে এই প্রশ্নটা অনেক বেশি রিপিট হয়, যে তলের ভেক্টর দ্বয়ের লম্ব দিকের একক ভেক্টর, এই দুইটা ভেক্টরের তলের হবে, এটা তলের লম্ব দিকে একক ভেক্টর বের করতে বলছে। এ আর বি দুইটা ভেক্টর রাশি আছে, তাহলে তলের লম্ব দিকে একক ভেক্টর, অনেক বেশি ইম্পর্টেন্ট এই সূত্রটা। সো আমরা সেটা একটু দেখি, যে দেখো লম্ব দিকে একক ভেক্টর কেমনে বের করে। ধরো এ একটা ভেক্টর রাশি আছে ভাইয়া, বি একটা ভেক্টর রাশি আছে। সো তারা ধরো একটা তল তৈরি করবে, এই যে একটা তল তৈরি করবে, এই যে এটা একটা তল, তুমি দেখতে পাচ্ছ এটা একটা তল, তাই না? এটা একটা তল, এই তলটা, এই যে একটা তল, এই তলের লম্ব দিকে ভেক্টর বের করতে বলছে। তাহলে এ আর বি মিলে যে একটা তল তৈরি করছে, তার লম্ব দিকে যে ভেক্টরটা হবে, এই যে তল, এই তলের ঠিক লম্ব দিকে ভেক্টর যেটা হবে সেটাকে আমরা তল ভেক্টরও বলতে পারি, এই তল ভেক্টরও বলতে পারি। এটা সমান হবে আসলে ভাইয়া এ ক্রস বি ভেক্টরটাই হবে তার লম্ব দিকে একক ভেক্টর। এখন প্রশ্ন হচ্ছে সেটা কি শুধু উপরের দিকে হয়? একটা তল, এই যে তল, এই আমার হাতটা একটা তল, এই তলের উপরের দিকেও হইতে পারে, নিচের দিকেও হইতে পারে, উপরের দিকেও হইতে পারে, নিচের দিকেও হইতে পারে। তাহলে তুমি যদি তলের লম্ব ভেক্টর শুধু উপরের দিকে আঁকো তাইলে কিন্তু একুরেট না, নিচের দিকেও হইতে পারে, রিঅ্যাকশন থাকবে। সো আমরা তলের কি বের করতে বলছে ভাইয়া? তলের লম্ব বরাবর একক ভেক্টর বের করতে বলছে, তাই না? লম্ব বরাবর একক ভেক্টর বের করতে বলছে। আচ্ছা, একক ভেক্টর। তাইলে এখন যদি আমি বলি তলের লম্ব বরাবর ভেক্টর মানে হচ্ছে ভাই এ ক্রস ভি ভেক্টর।
বলছে একক ভেক্টর বের করে। কোন ভেক্টর? একক ভেক্টর। একক ভেক্টর কেমনে বের করে? কোন একটা ভেক্টর রাশিকে তার মান দিয়ে ভাগ করলে তাইলেই একক ভেক্টরটা পাওয়া যায়। তাহলে এই ভেক্টর রাশিকে তার মান দিয়ে ভাগ করতে হবে। মান কেমনে বের করে? এই ভেক্টর রাশিটার মডুলাস সাইন দিয়ে কিন্তু মান বের করে। তাহলে যেহেতু এটা উপরের দিকেও হইতে পারে ভাই, এরকম নিচের দিকেও হইতে পারে। উপরেও হবে, আবার বলতেছি উপরেও হইতে পারে, নিচেও হইতে পারে। তো এই জন্য সামনে একটা অবশ্যই প্লাস মাইনাস দিতে হবে। তো এখন আমাদের কাজ কি? আমাদের কোনো কাজ নাই, আমাদের কাজ হচ্ছে উপরের দিকে দিব আর নিচের দিকে দিব, এই জন্য প্লাস মাইনাস হিসাব করছি। ঠিক আছে, একটা মিনিট, আমার আব্বু একটু কল দিচ্ছে, আমি একটু রিসিভ করে একটু জানাচ্ছি। ঠিক আছে, একটা মিনিটও লাগবে না। আব্বু আসসালামু আলাইকুম। আব্বু আমি একটা কাজ করতেছি ক্লাসে, একটু পরে কল দিই আব্বু। হ্যাঁ সমস্যা নেই, সমস্যা নেই, আমি বাসায় গিয়ে আপনাকে কল দিব, সমস্যা নেই। ঠিক আছে, আচ্ছা সরি, একটু হচ্ছে গিয়া আব্বু কল দিছিল, এই জন্য একটু ইন্টারাকশন করা লাগছে। আচ্ছা দেখো, তাহলে বলছে দেখো তলের লম্ব বরাবর একক ভেক্টর। তাহলে তলের লম্ব বরাবর ভাইয়া উপরের দিকেও হইতে পারে, নিচের দিকেও হইতে পারে। তো এখন আমাদের কাজ কি? এখানে কোনো কাজ নেই আসলে, শুধুমাত্র ক্রস গুণন বের করব। যেহেতু একটু আগে আমরা ক্রস গুণন করছি, তাই এটা অনেক সংক্ষেপে আমরা করব। তো আমি তোমাকে এটাই দেখাচ্ছি। দেখো এ ভেক্টর ক্রস বি ভেক্টর, ক্রস বি ভেক্টর কেমনে করে ক্রস গুণন? এই যে আই কেফ, জে কেফ আর এই যে কে কেফ। দেখো এ ভেক্টর আই কেফের সহগ কত আছে ভাইয়া? 2। ওখানে সহগ কত? 2। আর পরে সহগ আছে হচ্ছে -1। আর বি ভেক্টরে দেখো আই কেফের সহগ হচ্ছে 6, এটাতে জে কেফের সহগ হচ্ছে -3 আর কে কেফের সহগ হচ্ছে কত? 2। তাহলে এখন আমরা জাস্ট কি করব? আই কেফ কমন নিব। আই কেফ কমন নিলে যাকে কমন নিব সেই কলাম সেই সারি বাদ। আই কেফ কমন নিছি, তাহলে এই 4 জনের মধ্যে হিসাব করবে। দেখো 2 আর 2 গুণ করলে হবে ভাইয়া 4, সূত্রের মাইনাস, -1 -3 গুণ করলে কত হবে? +3। তাহলে +3 বসালাম। এরপরে জে কেফ যখন কমন নিব তখন মাইনাস জে কেফ হবে। যখন জে কেফ কমন নিব তখন এই কলাম আর এই সারিটা বাদ হবে। তাহলে 2 আর 2 গুণ করলে, এই যে 2 আর 2 গুণ করলে 4 মাইনাস সূত্রের মাইনাস 6 আর 1 গুণ করলে 6 প্লাস জে কেফ নিতে হবে ভাইয়া। জে কেফ কমন নিলে, সরি কে কেফ নিতে হবে, এই কলাম এই সারি বাদ। 2 আর -3 গুণ করলে কত হয় বলো? -6 হয়। 6 আর 2 গুণ করলে হচ্ছে 12 হয়। তো এই হলো আমাদের রেজাল্ট। তো এটা কত আসবে? শুধুমাত্র আসবে এখানে আই কেফ মাইনাস 10 জে কেফ, 10 জে কেফ আসবে। আর এখানে আসবে হচ্ছে কত? -18 জে কেফ আসবে, কে কেফ আসবে। এই রেজাল্ট, এটার মান বের করে বসাইতে হবে। তো ভাইয়া এটার মান কেমনে বের করে? এ ক্রস, এটার মান কেমনে বের করে বলো? এটার মান বের করে হচ্ছে গিয়ে এভাবে। ঠিক আছে, এটার মান কিভাবে বের করে ভাইয়া বলো? এটার মান কেমনে বের করে? মান বের করা হচ্ছে রুট ওভার, এই যে দেখো এখানে x এর মান 1, এখানে x এর y এর মান কত? -10, এখানে কত ভাইয়া? -18। তাহলে আমরা কি লিখতে পারি ভাইয়া? 1 স্কয়ার প্লাস -10 স্কয়ার প্লাস এখানে কত হবে ভাই? এখানে হবে হচ্ছে -18 স্কয়ার। এভাবে হচ্ছে ভাইয়া এটার মান বের করব। এই মানটা নিয়ে সেখানে বসাবো আর এই ভেক্টর রাশিটা এখানে বসাবো। তাইলেই কিন্তু আমরা তলের লম্ব বরাবর একক ভেক্টর কত হবে সেটা ইজিলি আমরা বের করতে পারবো। আশা করি বোঝার কথা। কেউ যদি না বুঝো একটু কমেন্ট করে জানাতে পারো। ঠিক আছে, আচ্ছা অনেকে দেখো, অনেকে তো তোমরা এই কমেন্ট তো পাত্তা দেওয়ার দরকার নাই। হ্যাঁ, ব্যবসা শুরু করছে, একটা কমেন্ট করছে, এগুলো পাত্তা দেওয়ার দরকার নেই। যে যার মতো কমেন্ট করতে থাকুক, সমস্যা নেই। হ্যাঁ, নেগেটিভিটি থাকবে, এগুলো বাদ দাও। উপাংশের সিকিউ সলভ করতে গেলে পারি না। দেখো উপাংশের উপর মানে ভেক্টরের উপাংশের উপর কিন্তু আমরা একটা ক্লাস নিয়েছি অলরেডি। তুমি আমাকে একটু ক্লাস শেষ করে ইনবক্স করো, আমি তোমাকে ওই ভিডিওটা দিব। তারপরও না বুঝলে আমাকে যেই জায়গায় বুঝো নাই সেটা আমাকে একটু মেসেজ করে জানাইও যে ভাই আমি এই জিনিসটা বুঝি নাই, তো আমি তোমাকে ভয়েস মেসেজ দিয়ে বুঝাই দেবো জিনিসটা। ঠিক আছে, ওকে, আশা করি বোঝার কথা। এখন আমরা পরবর্তী ম্যাথটা সলভ করব। যে বলছে সি ভেক্টরটাকে অঘূর্ণনশীল কিনা। তো ভাই আমরা এই যে সি যে ভেক্টর রাশিটা আছে তার কার্লের মান বের করব। যদি কার্লের ভ্যালুটা আমাদের 0 আসে তাইলে বলবো সে অঘূর্ণনশীল। যদি কার্লের ভ্যালু 0 না আসে তাহলে আমরা বলবো হচ্ছে ঘূর্ণনশীল। সো এখন দেখবো আসলে কিভাবে কার্লের ভ্যালু বের করা যায়।
আমাদের 4 নম্বর প্রশ্নটা একটু সলভ করতে হবে। তো কিভাবে করে সেটা একটু দেখো যারা ভেক্টর ক্যালকুলাস করো নাই। তাহলে সি ভেক্টর খেয়াল করো, নেবলা ক্রস সি ভেক্টর, এটাই আমাদেরকে বের করতে হবে, তাই তো? এটাই হচ্ছে কি কার্ল বের করা, কার্ল বের করতে হবে। কার্ল বের করার হিসাব হচ্ছে এরকম। তো নেবলা সম্পর্কে যাদের আইডিয়া নাই আমি একটু লিখে দিচ্ছি। নেবলা মানে হচ্ছে এই জিনিসটা ভাই, আই কেফ ডি ডিএক্স প্লাস জে কেফ ডি ডিওয়াই প্লাস কে কেফ ডি ডিজেড, এটাই হচ্ছে কি আমাদের নেবলার মান, তাই না? তো এটা আমাদের বইতে দেওয়া থাকে, সো এটা নিয়ে কোনো প্যারা খাওয়ার দরকার নাই। আচ্ছা, তো এখন আমরা এটার ক্রস গুণন করব, সি ভেক্টরটার ক্রস গুণন করব। তো ভাইয়া ক্রস গুণন কেমনে করে দেখো, এই যে ক্রস গুণন এভাবে করতে হয়, আই কেফ জে কেফ আর একটা হচ্ছে কি কেফ বলো, কে কেফ। এই যে কে কেফ লিখলাম, ঠিক আছে, এই যে জে কেফ আর হচ্ছে কে কেফ। এখন দেখো আই কেফের নেবলার সহগ হচ্ছে ডি ডিএক্স, তাহলে নেবলার সহগ ডি ডিএক্স লিখলাম, জে কেফের সহগ হচ্ছে ডি ডি ওয়াই আর কে কেফের সহগ হচ্ছে ডি ডি জেড। আচ্ছা, ডি ডি জেড হবে। এখন সি ভেক্টরের দেখো, সি ভেক্টরের আই কেফের সহগ হচ্ছে 6xy প্লাস হচ্ছে ভাইয়া জেড স্কোয়ার। আর এখানে জে কেফের সহগ কত হলো, জে কেফের সহগ হচ্ছে মাইনাস এই যে এই জিনিসটা, তাই না? তো এটাকে একেবারে এভাবে লেখা যায়, মাইনাস বা এটা এভাবে লিখো জেড মাইনাস 3x স্কোয়ার, এভাবে লেখা যায় জেড মাইনাস 3x স্কোয়ার, এই সহগটাকে এভাবে লেখা যায় জেড মাইনাস 3x স্কোয়ার লেখা যায়। আর এখানে কে কেফের সহগ দেখো 3x জেড স্কোয়ার, 3x জেড স্কোয়ার মাইনাস হচ্ছে ওয়াই, তো এটাই হচ্ছে কি কে কেফের সহগ। তা আমি লিখলাম, এই রেজাল্টটা আশা করি বুঝার কথা। জাস্ট ক্রস গুণন যেভাবে করে এটাও একইভাবে আমরা করব। আই কেফ জে কেফ কে কেফ লিখব, নেবলা যেটা আছে এই নেবলার আই কেফের সহগ ডিডিএক্স, জে কেফের সহগ ডিডিওয়াই, কে কেফের সহগ হচ্ছে ডিডিজেড, এই জিনিসগুলো আমি একই সাথে লিখলাম। এই সি ভেক্টর যেটা আছে সেটার সহগও আমি একই সাথে লিখলাম। এখন আমাদের কাজ কি, কাজটা আগের মতোই, এখানে যেভাবে আমরা ক্রস গুণন করছি একই সিস্টেমে এখানে আমরা ক্রস গুণন করব। তাহলে ভাইয়া ক্রস গুণন করতে হলে আমাদের কি লাগে, আই কেফ কমন নিতে হবে। তাহলে রেজাল্ট যেটা হবে দেখো, এটার সাথে এটা গুণ হবে, তাহলে আমরা লিখি সেটা ডি ডি ওয়াই কত হবে সেটা বলো, এটার সাথে যদি এটা গুণ হয় তাহলে 3x জেড স্কোয়ার মাইনাস ওয়াই লিখলাম, বিয়োগ এবার এটার সাথে এটার গুণ হবে ডি ডি জেড কি হবে বলো, জেড মাইনাস 3x স্কোয়ার, এটা লিখলাম। আচ্ছা, আমি এটা আরেকটু ভেঙে লিখতে পারি চাইলে, আচ্ছা এখানে থাক, এটা একটু জায়গা বেশি লাগবে। হ্যাঁ, তো আমি এই জিনিসটা একটু মুছে ফেলতেছি, আশা করি তোমাদের এটা বোঝার কথা, আমি তো এটা একটু মুছে ফেলতেছি, ঠিক আছে? এটা একটু আমি মুছে ফেলতেছি। ঠিক আছে, আমি এটা একটু মুছে ফেলতেছি, এটা বোঝার কথা, সো আমি এটা মুছে ফেলতেছি। আমাদের একটু জায়গা বেশি লাগবে, তো এটা তো তোমাদের বোঝা শেষ, সো আমি এটা একটু মুছে ফেলতেছি। দেখো এখন আমরা কি করব আসলে, এই যে এটা হচ্ছে গিয়ে কি করব, দেখো তাহলে আমরা এখানে কি কমন নিব ভাইয়া, আই কেফ কমন নিব। আই কেফ কমন নিলে আর কি কি থাকবে দেখো তো, যাকে কমন নিব সেই কলাম আর সেই সারি বাদ হবে। আই কেফকে কমন নিলে সো এই কলাম আর এই সারিটা বাদ হবে, তাইলে যেটা থাকবে সেটা হচ্ছে দেখো, এই যে আমি এখানে দেখতেছি, দেখো এটার সাথে হবে এটার গুণ, তাই না? তাহলে যেটা হবে ভাইয়া ডি ডি ওয়াই, রেজাল্ট থাকবে কত, 3x জেড স্কোয়ার মাইনাস ওয়াই থাকবে মাইনাস, এবার এটার সাথে এটার গুণ হবে, তাহলে কি হবে ভাইয়া ডি ডি জেড, এখানে রেজাল্ট হবে জেড মাইনাস 3x স্কোয়ার, এটা গেল, মাইনাস জে কেফ কমন নিবে আবার, তাহলে মাইনাস জে কেফ কমন নিলে তাহলে এখানে কি থাকবে একটু বলো, এই কলামটা মাঝখানের কলাম আর ওই সারিটা বাদ যাবে, তাহলে যেটা রেজাল্ট হবে এই এক্স এর সাথে এটার গুণ হবে,
তাহলে কি লিখতে পারি আমরা, ডি ডি এক্স এখানে থাকবে 3x জেড স্কোয়ার মাইনাস ওয়াই হবে, মাইনাস ডি ডি জেড 6xy প্লাস জেড স্কোয়ার হবে। এটা শেষ, মানে কোনাকুনি গুণ আর কি, তাই না? প্রধান কর্ণ থেকে মুখ্য কর্ণ থেকে আমরা গৌণ কর্ণটা বিয়োগ করতেছি জাস্ট। প্লাস কে কেফ কমন নিলে ভাইয়া কি হবে, কে কেফ কমন নিলে যেটা হবে এই যে এটার সাথে এটার গুণ হবে, তাহলে যেটা হবে ডি ডি এক্স এটার সাথে এটা গুণ করো, জেড মাইনাস 3x স্কোয়ার মাইনাস কার সাথে এবার ডি ডি ওয়াই, ডি ডি ওয়াই এখানে কি আছে ভাইয়া দেখো, এখানে আছে 6xz 6xy প্লাস আছে হচ্ছে জেড স্কোয়ার। সে এই হিসাবটা, এটা আশা করি বোঝার কথা। এটা জাস্ট হচ্ছে কি ক্রস গুণন যেভাবে করে সেভাবেই করছি, ন্যাবলা ক্রসিক কার্লের মান বের করতে হবে। হ্যাঁ বুঝতে পারছো, কার্লের মানই বের করতে হবে, সিম্পল একটা হিসাব। হ্যাঁ এখন আমরা কি করব, জাস্ট হচ্ছে অন্তরীকরণ করব। ন্যাবলার মান বের করতে আমরা জাস্ট হচ্ছে অন্তরীকরণ করব। তো ভাইয়া একটু দেখবো আমরা আসলে কিভাবে অন্তরীকরণ করা যায়, কিভাবে অন্তরীকরণ করা যায়। ঠিক আছে, তো অন্তরীকরণ করার জন্য আমরা বলছিলাম একটা সূত্র মনে রাখতে, ডি ডি এক্স এক্স টু দি পাওয়ার এন যদি থাকে এটাকে অন্তরীকরণ করলে হবে এন ইন্টু এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান হবে, এন ইন্টু এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান হবে। সো আমরা এখন সেই অন্তরীকরণের দিকে আগাচ্ছি। দেখো আইকেফ কমন নিলাম, দেখো এখানে এক্স এর সাপেক্ষে ভাইয়া কাকে, ওয়াই এর সাপেক্ষে এই রেজাল্টটাকে অন্তরীকরণ করব, বাট এখানে কোনো ওয়াই নাই। ওয়াই না থাকলে এটাকে অন্তরীকরণ করলে রেজাল্ট আসবে হচ্ছে কত বলো তো, অন্তরীকরণ, আরে বাবা দেখো ওয়াই এর সাপেক্ষে এই রাশিটাকে অন্তরীকরণ করবো, কোনো ওয়াই নাই তাইলে রেজাল্ট আসবে শূন্য। আর দেখো এক্সকে যদি এরকম রাশি থাকে যে ডি ডি এক্স, শুধু এক্সকে অন্তরীকরণ করতে হবে, রেজাল্ট আসবে ওয়ান। কি হবে, ওয়ান ইন্টু এক্স টু দি পাওয়ার ওয়ান মাইনাস ওয়ান, মানে আলটিমেটলি কত, ওয়ান ইন্টু এক্স টু দি পাওয়ার জিরো, রেজাল্টটা ওয়ান। ঠিক একইভাবে ওয়াই এর সাপেক্ষে এই ওয়াইকে অন্তরীকরণ করলে কত হবে ভাইয়া, ওয়ান হবে, ওয়ান হবে। বুঝছি আমরা, এটা এটা আশা করি বুঝার কথা। ওয়ান মাইনাস জেড এর সাপেক্ষে এই জেডকে এবার জেড এর সাপেক্ষে অন্তরীকরণ করবো, তাহলে জেড এর সাপেক্ষে এই জেড অন্তরীকরণ করলে কত হবে ভাইয়া, ওয়ান হবে। এখানে কোনো জেড নাই তাই এটাকে অন্তরীকরণ করলে ভ্যালু আসবে শূন্য, তাহলে এটা শেষ আমাদের। এবার আসো মাইনাস জেকেফ, এখন এক্স এর সাপেক্ষে এই রাশিটাকে অন্তরীকরণ করব, তো এক্স এর সাপেক্ষে যদি এই রাশিটাকে অন্তরীকরণ করি, এখানে এক্স ব্যতীত বাকি যারা থাকবে তাদেরকে সবাইকে আমরা বসাই রাখবো। সো এক্স আর এখানে কি আছে ভাইয়া, এখানে আছে 3z স্কোয়ার, এক্স এর সাপেক্ষে এক্স কে অন্তরীকরণ করলে কত হবে, ওয়ান হবে, তাহলে এটা বাদ। এক্স এর সাপেক্ষে এই ওয়াই কে অন্তরীকরণ করলে কত হবে ভাইয়া, শূন্য, মাইনাস জেড এর সাপেক্ষে এই রাশিটাকে অন্তরীকরণ করতে হবে, এটা তো অন্যায়। এই জেড এর সাপেক্ষে এক্স ওয়াই কে তুমি অন্তরীকরণ করবা, ওখানে তো কোনো জেডই নাই, তো জেড না থাকলে আমার তো কিছু করার নাই, তাহলে শূন্য বসাই দিলাম। এবার এই জেড এর সাপেক্ষে ভাইয়া এই রাশিটাকে অন্তরীকরণ করতে হবে, তো জেড এর সাপেক্ষে এই রাশিটাকে অন্তরীকরণ করলে এখানে কি আছে বলো, এখানে আছে জেড স্কয়ার, কি আছে, জেড স্কয়ার আছে, জেড স্কয়ার। তো জেড এর সাপেক্ষে এ স্কয়ারকে অন্তরীকরণ করলে কি হতে পারে বলো, এই জেড এর সাপেক্ষে যদি হচ্ছে এই রাশিটাকে অন্তরীকরণ করি তাহলে কি হবে, যেমন দেখো ধরো এখানে কি আছে, জেড আছে, ডি ডি জেড, জেড এর উপর স্কয়ার আছে, এটাকে অন্তরীকরণ করলে দেখো এন ছিল, এন সামনে বসছে, সো টু আছে, টু সামনে বসবে, জেড টু দি পাওয়ার টু মাইনাস ওয়ান, মানে এন মাইনাস ওয়ান, তাহলে টু ইন্টু জেড হবে আর কি। তার মানে জেড স্কোয়ার এটাকে অন্তরীকরণ করলে কত হবে ভাইয়া, টু জেড হবে, প্লাস এটা শেষ কে কেফ, এটাকে অন্তরীকরণ করতে হবে। আবার এবার দেখো এখানে এক্স এর সাপেক্ষে এই রাশিটাকে জেড কে অন্তরীকরণ করলে রেজাল্ট অটোমেটিকলি শূন্য আসবে, মাইনাস এক্স এর সাপেক্ষে এটাকে অন্তরীকরণ করলে এখানে দেখো এক্স স্কোয়ার আছে, তাহলে কত হবে বলো তো, 6x হবে, মাইনাস ওয়াই এর সাপেক্ষে এখানে অন্তরীকরণ করতে হবে 6x, রেজাল্ট কত আসবে ভাইয়া, 6x, কত আসবে, 6x আসবে।
এখানে জেড অন্তরিক অঙ্কগুলো কত হবে 0, এই হলে গিয়ে আমাদের রেজাল্ট। তো এখন আমরা একটু অন্তরীকরণ করে দেখি কত আসে, সব মিলে রেজাল্ট -1 আর -1, তাহলে পাবো -2i ক্যাপ। এখানে আছে শুধুমাত্র দেখো 3z² -2z, তাহলে রেজাল্ট যেটা আসবে -j ক্যাপ 3z² -2z প্লাস k ক্যাপ, এখানে অন্তরিক অঙ্কগুলোর কথা আসবে বলো তো -6x, মানে এখানে একবারে আমরা এটা কত পাবো ভাইয়া, এটা পাবো হচ্ছে -12x পাবো। সো এটাই হচ্ছে আমাদের রেজাল্ট। দেখো এই ভ্যালুটা আমাদের কি আসে নাই ভাই, 0 আসে নাই। 0 না আসলে যেহেতু এই রেজাল্টটা নট ইকুয়াল টু 0, এটা যেহেতু 0 নয়, 0 যেহেতু আসে নাই, তাহলে আমরা বলতে পারি এটা কি আসে নাই বলো, এটা যেহেতু 0 আসে নাই, এই দেখো নেবলা ক্রস সি ভেক্টর যেহেতু নট ইকুয়াল টু 0, তাহলে আমরা বলতে পারি এই ভেক্টরটা ঘূর্ণনশীল। এটা আমরা বলতে পারি সে হচ্ছে আসলে ঘূর্ণনশীল একটা ভেক্টর, ঘূর্ণনশীল, ঠিক আছে, ঘূর্ণনশীল যদি হচ্ছে গা ঘূর্ণনশীল বলতে পারি। যদি এই রেজাল্টটা 0 আসতো তখন আমরা বলতে পারতাম সে অঘূর্ণনশীল একটা ভেক্টর। শিমন কার্লের মান বের করতে হবে, হ্যাঁ ওকে। তো এখন আমরা আমাদের পরবর্তী ম্যাথে যাচ্ছি। তো এটা আশা করি ক্লিয়ার, আমরা এখন পরবর্তী ম্যাথে যাচ্ছি। একটু তোমরা স্ক্রিনশট নিয়ে নাও, আমরা পরবর্তী ম্যাথে যাচ্ছি। জাস্ট এখানে কার্ল বের করতে হবে। আর যারা কার্ল বের করতে পারো না তারা হচ্ছে গিয়ে আমার নেওয়া ভেক্টর ক্যালকুলাসের ক্লাসটা দেখতে পারো, তাহলে কার্ল ইজিলি তুমি বের করতে পারবা। ইজি একটা ম্যাথ, সো আশা করি কার্ল বের করতে পারার কথা, ঠিক আছে। সলিনয়েডাল কখন হয় ভাইয়া, যখন হচ্ছে গিয়ে তোমার একটা ভেক্টর রাশিকে তুমি ডট গুণন করবা, ডট গুণন করার পর যদি 0 আসে তখন তুমি বলতে পারবা সলিনয়েডাল, ঠিক আছে। তো আমরা ভেক্টর ক্যালকুলাসের পার্টে সলিনয়েডাল জিনিসটাও পড়াইছি। আচ্ছা, তাহলে আমরা পরবর্তী ম্যাথে যাচ্ছি। দেখো এখানে একটা ভেক্টর রাশি দেওয়া আছে, এখানে ও একটা বিন্দু, এ একটা বিন্দু দেওয়া আছে, কত, এ একটা বিন্দু দেওয়া আছে হচ্ছে 1,2, বি একটা বিন্দু দেওয়া আছে, এটা কত ভাইয়া, বি একটা বিন্দু দেওয়া আছে হচ্ছে 2, -1 একটা বিন্দু দেওয়া আছে। তা আমাদের বের করতে বলছে ও এ যে ভেক্টর রাশিটা আছে সেটা ওয়াই অক্ষের সাথে কত কোণ উৎপন্ন করে। তাহলে এটা যদি ও হয়, তাহলে আমি যদি এখন বলি ভাইয়া ও এ ভেক্টর বা এটাকে আমি এ ভেক্টর দিয়ে প্রকাশ করলাম, এ ভেক্টরটা, সেটা তুমি দেখো এ ভেক্টরটা কিভাবে লিখতে পারি, এটা এক্স এর মান, এটা ওয়াই এর মান, তাহলে আমরা লিখতে পারি ভাইয়া আই কে প্লাস 2j লিখতে পারি, এটাই এ ভেক্টর। তো গ নম্বর প্রশ্নে আমাদেরকে যেটা বলছে এই ভেক্টরটা ওয়াই অক্ষের সাথে কত কোণ উৎপন্ন করে, খুবই সিম্পল একটা হিসাব। এটা ধরো তোমার ওয়াই অক্ষ, এটা ওয়াই অক্ষ, আর এই বরাবর হচ্ছে তোমার ধরো এ ভেক্টরটা আছে, তাহলে এই ওয়াই অক্ষের সাথে কত কোণ উৎপন্ন করে সেটাই জিজ্ঞেস করছে। তো ভাইয়া আমরা ওয়াই অক্ষ বরাবর একটা ভেক্টর রাশিকে আমি ধরে নিলাম ওয়াই অক্ষ বরাবর আছে ভি ভেক্টর। তা আমরা জানি ওয়াই অক্ষ বরাবর শুধুমাত্র আই কেফ না জে কেফ কাজ করে। তাহলে আমরা এ ভেক্টর সমান যদি হচ্ছে গিয়া এটা ধরি এবং বি ভেক্টর সমান হচ্ছে গিয়ে আমাদের ধরতে হবে শুধুমাত্র জে কেফ। কেন? কারণ ওয়াই অক্ষের সাথে কোণ আমরা জানি ওয়াই অক্ষ বরাবর শুধুমাত্র জে কেফ কাজ করে। তা আমাদের এই কোণটা বের করতে বলছে। তো ভাইয়া দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ কিভাবে বের করা হয়, দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ বের করা হয় এ ভেক্টর ডট বি ভেক্টর ইকুয়াল টু আমরা লিখতে পারি এ বি কস থিটা লিখতে পারি। তাহলে যেহেতু আমাদের কি বের করতে বলছে, এই ওয়াই অক্ষের সাথে সে কত কোণ উৎপন্ন করে সেটা বের করতে বলছে। তাহলে আমরা এখান থেকে থিটা সমান কি লিখতে পারি ভাইয়া, থিটা সমান লিখতে পারি cos ইনভার্স এ ভেক্টর ডট বি ভেক্টর ডিভাইডেড বাই এ এর মান ইনটু বি এর মান। তো এই কাজটা করে ফেলি, cos ইনভার্স, দেখো এ আর বি এর মধ্যে ডট গুণন করব, তাই না, এ আর বি এর মধ্যে আমাদেরকে ডট গুণন করতে হবে। দেখো এখানে আই কেফের সহগ কত ভাইয়া 1, এখানে আই কেফের কোনো সহগ নাই, তাহলে আমরা লিখতে পারি 1,0 প্লাস এখানে কত ভাইয়া 2, তাহলে আমরা লিখতে পারি 2 ইন্টু
এখানে জেকেফ এর সহগ কত 1, তাহলে এই রেজাল্টটা আসবে। নিচে হবে a এর মান ইনটু b এর মান। তো ভাইয়া a এর মান কত হবে? a এর মান হবে √1 স্কয়ার প্লাস হচ্ছে √2 স্কয়ার ইনটু b এর মান কত হবে ভাইয়া 1। তো দেখো আমরা এভাবে ইজিলি মানটা বের করতে পারি, ঠিক আছে? তাহলে কত আসবে? এটা cos ইনভার্স উপরে পাবা ভাইয়া 2, নিচে পাবা দেখো √4 5, তো √4 5 পাবা। তো এই রেজাল্টটা ক্যালকুলেশন করলে y অক্ষের সাথে কত কোণ উৎপন্ন করবে সেটা বের করতে পারবা। তো তুমি এই জিনিসটাকে তুমি অন্যভাবেও চিন্তা করতে পারো। দেখো এটাই হচ্ছে এই ভেক্টরটার কিসের মান? y এর মান, আর এটা হচ্ছে a ভেক্টরটার মান, তাই না? a ভেক্টর যেটা ধরছি সেটার মান। তো এটা ইজিলি এভাবে তুমি চিন্তা করে করতে পারবা। পরের প্রশ্নে আমাদেরকে যেটা বলছে কি বলছে ভাইয়া বলো? পরের প্রশ্নে আমাদেরকে কি বলছে? বলছে OA এবং OB ভেক্টর দুইটা পরস্পরের সলিনয়েডাল কিনা। মানে এই যে OA ভেক্টর আর OB ভেক্টর পরস্পর লম্ব কিনা, এটা যদি তুমি না পারো তাহলে খুবই লজ্জার বিষয়। তো আমরা সেটাই বের করি। দেখো এখানে আমি তোমাকে সলভ করাই দিচ্ছি। তো ভাইয়া OA ভেক্টর সমান কি লিখছি আমরা? দেখো অলরেডি করছি। OA ভেক্টর মানে হবে i কেফ প্লাস হচ্ছে 2j কেফ হবে। OB ভেক্টর সমান কত হবে বলো? OB ভেক্টর সমান হবে এই যে, এটাই তো b এর স্থানাঙ্ক ব্যবস্থা। ও আমাকে ভয় পায় আসলে। তাহলে এটা কি ভাইয়া? x এর মান। এটা কিসের মান বলো? এটা কিসের মান? এটা হচ্ছে গিয়া x এর মান। এই যে এটা কি x এর মান, এটা কি y এর মান। তাহলে আমরা লিখতে পারি 2i কেফ মাইনাস j কেফ লিখতে পারি। তো বলছে তারা পরস্পর লম্ব কিনা। কখন লম্ব হবে? যখন তাদের ডট গুণফল ইকুয়াল টু 0 হবে, তখন তারা শুধুমাত্র লম্ব হবে। সো আমরা একটু কষ্ট করলেই তারা লম্ব কিনা সেটা যাচাই করতে পারি। কিভাবে ভাইয়া? OA ভেক্টর ডট গুণন OB ভেক্টর, একটু ডট গুণন করব আর কি। তো ভাইয়া ডট গুণন কেমনে করে বলো তো? ডট গুণন করে এখানে i ক্যাফের সহগের সাথে এখানের i ক্যাফের সহগ গুণ করতে হবে। তো ভাইয়া কিভাবে গুণ করে? এখানে i ক্যাফের সহগ হচ্ছে 1, এখানে i ক্যাফের সহগ হচ্ছে 2 প্লাস এখানে j ক্যাফের সহগ হচ্ছে কত? 2, এখানে j ক্যাফের সহগ হচ্ছে -1। ক্যালকুলেশন করলে পাবা 2 - 2, রেজাল্ট ইজ ইকুয়াল টু 0। তাহলে আমরা বলতে পারি এই দুইটা ভেক্টর পরস্পর সমকোণে অবস্থান করে বা পরস্পর লম্ব। আচ্ছা, বুঝতে পারছো কিনা একটু কমেন্ট করে জানাও। আজকে আর সিকিউ সলভ করবে কিনা সেটাও আমাকে একটু কমেন্ট করে জানাতে পারো। আর একটু এই যারা আমাদের সাথে যুক্ত আছো একটু কমেন্ট করে জানাও। যারা নিয়মিত আমাদের ক্লাস করতেছো এবং আমাদের রুটিন অনুযায়ী প্রতিদিন ক্লাসে জয়েন করে আমাদের এক্সামগুলো দিতেছো, তাদের জন্য আমাদের পক্ষ থেকে অসীম ভালোবাসা আসলে। ঠিক আছে, তো তোমরা একটু বুঝতে পারছো কিনা আমাকে একটু কমেন্ট করে জানাও। জি ভাইয়া বুঝছি, গুড। ওকে, তো এখন আমরা একটু হচ্ছে পরবর্তী আর কয়েকটা ম্যাথ করব, জাস্ট 2-1টা ম্যাথ করে আমরা আজকের ক্লাসটা শেষ করব, ঠিক আছে? ওকে, এটা আশা করি বোঝার কথা। পরের প্রশ্ন। আচ্ছা, এই প্রশ্নটা একটু আমরা দেখি। গ নম্বর প্রশ্নটা একটু আমরা সলভ করি। ইজি মেথড, তুমি জাস্ট বুঝবা তাইলে হয়ে যাবে। একদিন 10 মিটার পার সেকেন্ড বেগে বৃষ্টি পড়তেছে। তো ভাইয়া একদিন 10 মিটার পার সেকেন্ড বেগে বৃষ্টি পড়তেছে, ভি আর ভেক্টরটা নিচের দিকে। একজন লোক 10 মিটার পার সেকেন্ড বেগে গাড়ি চালিয়ে যাইতেছে। গাড়ি কোন দিকে চালাইতেছে ভাইয়া? এই দিক বরাবর গাড়ি চালাইতেছে। ধরে এই বরাবর কারের বেগ, এই বরাবর কারের বেগ আছে। তো প্রথম প্রশ্নটা হচ্ছে এখানে কি কি বেগ দেওয়া আছে? দেখো এখানে বেগ দেওয়া আছে। কার কার বেগ দেওয়া আছে বলো বলো, কার কার বেগ দেওয়া আছে? এখানে 10 মিটার পার সেকেন্ড বেগে খাড়া নিচের দিকে বৃষ্টি পড়তেছে, তাহলে ভি আর দেওয়া আছে কত? 10। বি আর দেওয়া আছে কত? 10। আচ্ছা, তারপর কারের যে বেগ সেটা দেওয়া আছে, সেটা কত দেওয়া আছে? কারের বেগ দেওয়া আছে 10, দুইটাই 10, বা দুইটাই 10 মিটার পার সেকেন্ডে দেওয়া আছে। আচ্ছা, বলছে গ নম্বর প্রশ্ন বলছে গাড়ির চালক বৃষ্টিকে কত বেগ পরিলক্ষিত করবে। মানে এই বৃষ্টির বেগটা গাড়ির চালক কত দেখবে, তার মানে অবশ্যই কি বের করতে হবে? বের করতে হবে গাড়ির সাপেক্ষে। এই ধরনের ম্যাথ কিন্তু আমরা করছি,
গাড়ির সাপেক্ষে কার বেগ বের করতে হবে ভাইয়া? গাড়ির সাপেক্ষে বৃষ্টির বেগ বের করতে হবে। কেন? কারণ গাড়ির চালক কত দেখবে সেটা জিজ্ঞেস করছে। সো গাড়ির সাপেক্ষে বৃষ্টির বেগ কত হবে সেটা বের করবো আমরা। তো এটা অলরেডি আমরা জানি কিভাবে বের করে ভাইয়া, ভি আর সি ভেক্টর বের করতে হবে। আপেক্ষিক বেগ বের করার সিস্টেম, যার সাপেক্ষে বেগ হবে তাকে সব সময় বিয়োগ করবা। যারা এই আজকের ক্লাসটা শুরু করতেছো তারা কিন্তু এই ম্যাথটা পারবা, কারণ এই টাইপের আমরা কিন্তু শুরুর দিকেও একটা ম্যাথ করছি, প্রথম ম্যাথটা যেটা দিয়েছিল গাড়ির কোন কাজটা ভিজবে, সিমিলার টাইপের ম্যাথ। সো দেখো তাহলে আমরা এখানে কি লিখতে পারি বলো, ভি আর ভেক্টর মাইনাস ভি সি ভেক্টর হবে। তাহলে এখানে আপেক্ষিক বেগ বের করার সিস্টেম কি বলছিলাম, যার সাপেক্ষে বেগ হবে, যেহেতু গাড়ির সাপেক্ষে বেগ তাহলে গাড়ির বেগটাকে বিয়োগ করতে হবে। আর বিয়োগ না করে আমরা এটাকে কি করব বলো, যোগ করে ফেলবো। এই যে মাইনাস ভিসি ভেক্টর হবে, তার মানে ভাইয়া এই ভি আর এর আগে প্লাস, সো ভি আর যেদিকে আছে সেদিকেই পড়বে, আমরা শুধু যেই দেখব তারেই হচ্ছে ঘুরাই দিব, তাই না? দেখাটাই এখন একটা মনে হচ্ছে অপরাধ, ঠিক আছে? কোনো কিছু দেখছে বিদায় তাই সে অপরাধ করছে। এই জন্য আমরা এখন এই যে কারের ভেগটা ওরে বললাম যে ভাই তুমি ওদিকে দেখছো কেন, তুমি এইদিকে চলে আসো। এই যে মাইনাস বিসি ভেক্টর উল্টা দিকে হবে, ভি আর নিচে উল্টা দিকে। এখন এই জিনিসটাকে কার সাথে কম্পেয়ার করতে বলছিলাম বলো তো ভাইয়া? এই যে আর ভেক্টর ইকুয়াল টু পি ভেক্টর প্লাস কিউ ভেক্টরের সাথে কম্পেয়ার করতে বলছিলাম। তাহলে এটার সাথে কম্পেয়ার করো, তাইলে রেজাল্টটা এই বরাবর হবে, এই বরাবর হবে বি আর সি ভেক্টরের মান। এই কোনটা আলফা ইকুয়াল টু হবে 90 ডিগ্রি। তাইলে তুমি এই ভি আর সি এর মানটাই বের করে দেখাইতে পারবা। গ নম্বর প্রশ্নে আমাদেরকে সেটাই বের করতে বলছে, তো আমরা সেটাই বের করে ফেলি ভাইয়া। কত ইজি দেখো, ভি আর সি ইজ ইকুয়াল টু, তুমি দেখো আলফার মানটা 90 ডিগ্রি, সো আমরা এখানে ডিরেক্টলি লিখতে পারি বি আর স্কোয়ার প্লাস ভি সি স্কোয়ার। ক্যালকুলেশন করলে বোর্ডে এত সহজ প্রশ্ন আসে আল্লাহ। তাহলে কত হবে ভাইয়া, 10 স্কোয়ার প্লাস 10 স্কোয়ার, তার মানে কত হবে 100 আর 100 রুট ওভার 200। ক্যালকুলেশন করে উত্তর বলো তো আমাকে কত হবে। যারা এতক্ষণ ধৈর্য ধরে ক্লাস করতেছো, আই এম স্টিল রেডি। বাহ, সেরা সেরা, তোমার জন্য ডিএলসির পক্ষ থেকে মেগা পুরস্কার থাকবে, ঠিক আছে? পুরস্কারটা আমি এখানে দেখাইতে পারতেছি না, তুমি বৃষ্টির মধ্যে এই পুরস্কারটা পাবা, যে বৃষ্টির মধ্যে কীভাবে ছাতা ধরবা সেটা পাবা। আর কয়েকটা ম্যাথ করাচ্ছি তারপর ছুটি দিচ্ছি, ঠিক আছে? তো এটা আশা করি বের করতে পারবা, এটা যারা আমাদের সাথে যুক্ত আছো তারা আশা করি এটা বের করতে পারবা। হ্যাঁ বুঝছি, আরে রাবু আহমেদ নাকি, ঠিক আছে, তোমাকে দেখে খুব ভালো লাগলো, মনে হচ্ছে চিনি চিনি। এখন পরের প্রশ্নটা আমরা একটু সলভ করব। এটা তো ক্লিয়ার আমাদের কাছে, পরের প্রশ্নে কি বলছে সেটা একটু আমরা দেখে নিই। পরের প্রশ্নে বলছে যদি গাড়ির বিপরীত দিক হতে 25 মিটার পার সেকেন্ড বেগে বাতাস শুরু হয়, তাহলে ওই ব্যক্তি দুই ক্ষেত্রে বৃষ্টি পড়ার বেগ একই পরিমাণ দেখবে কিনা। দেখো তো ভাইয়া, আমাদেরকে কি বলদ মনে করছে যে বাতাস ছিল না এমন সময় বৃষ্টিকে আমি রোট ওভার 200 মিটার পার সেকেন্ড বেগে, যেটা অলরেডি বের করে ফেলছে জান্নাত, সেটা হচ্ছে কত ভাইয়া 14.14 মিটার পার সেকেন্ড, এত বেগে বৃষ্টিকে পড়তেছে। বৃষ্টি আসলে পড়তেছে কত বেগে বলো তো ভাই? বৃষ্টি আসলে পড়তেছে, আমি একটু জায়গা বের করতেছি আসলে। আরে আমি হাত দিল, এমন করো কেন? ঠিক আছে, আচ্ছা আমি হাত দিব না, যাও। তো এখানে দেখো একটা জিনিস খেয়াল করো, এখানে ভি আর বৃষ্টি পড়তেছিল 10 মিটার পার সেকেন্ড বেগে ভাইয়া, আর কারের বেগটা ছিল কত 10 মিটার পার সেকেন্ড বেগ। তার মানে একটা জিনিস খেয়াল করো, এই যে গাড়ির যে বেগ, হ্যাঁ এখানে দিই, আয় হায় শিমল কই গেছে গা, এই শিমল, এই শিমল এদিকে আয়। এটা কই গেছে গা, এটা কই গেছে?
এই যে চলে আসছে আবার, ঠিক আছে, মনে হচ্ছে চলে গেছিলাম। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, এই যে অল্প জিনিস, তো আমরা একটু দেখে নিই, একটু কোথাও হারিয়ে গেছিল। হ্যাঁ, খুব ভয় লাগে যে কেন চলে যায়। তো দেখো, তো এখানে যেটা বলতেছিলাম আসলে, দেখো বৃষ্টি পড়তেছে কত বেগে, আমি তো এখানেই ক্লিক করছিলাম, এখানেই ক্লিক করছিলাম, এখানেই ক্লিক করছি। তো দেখো একটা জিনিস দেখো, এই যে এই জিনিসটা একটু খেয়াল করো, এই যে উফ, খুব কষ্ট লাগে। আচ্ছা, তো আচ্ছা দেখো খেয়াল করো, বৃষ্টি পড়তেছে 10 মিটার/সেকেন্ড বেগে, আর বাতাস, তখন গাড়ি যাইতেছে 10 মিটার/সেকেন্ড বেগে, বৃষ্টি পড়তেছে 10 মিটার/সেকেন্ড বেগে, কিন্তু গাড়ির চালক বৃষ্টিকে দেখতেছে যে সেটা 40 মিটার/সেকেন্ড বেগে পড়তেছে। এখন বলতেছে বিপরীত দিক থেকে যদি বাতাস প্রবাহিত হয় তাহলে সে বৃষ্টিকে একই বেগে পড়তে দেখবে কিনা। এই টাইপের ম্যাথ কিন্তু ভাইয়া আমরা অনেক বেশি সলভ করছি। তো এখন সেই জিনিসটা একটু আমরা দেখি। এখন ঘটনাটা হচ্ছে কি বলতো, ঘটনাটা হচ্ছে গিয়া এদিক বরাবর গাড়ি যাইতেছে, এদিক বরাবর গাড়ির বেগ, এদিক বরাবর গাড়ির বেগ, বিপরীত দিক থেকে আসতেছে কে ভাইয়া, বিপরীত দিক থেকে আসতেছে বাতাসের বেগ, বাতাসের বেগ বিপরীত দিক থেকে, এবং সেটা কত, যেখানে বলে দিছে ভাইয়া বাতাসের যে বেগ সেটা 25 মিটার/সেকেন্ড, এটাও বলে দিছে। ওকে, সমস্যা নাই। বৃষ্টির বেগ কত, 10 মিটার/সেকেন্ড। আচ্ছা, এমন সময় সোজা নিচের দিকে বৃষ্টি পড়বে। কোন দিকে বৃষ্টি পড়বে ভাইয়া, সোজা নিচের দিকে বৃষ্টি পড়বে, ভি আর ভেক্টর সেটা সোজা নিচের দিকে। তো এখন কি করবে, এখন একই সাথে তিনটা ঘটনা আছে তাই না, তো এরকম যদি একই সাথে তিনটা ঘটনা থাকে, আমরা বলছিলাম যেটা তার সাথে সমানচাল, গাড়ির সাথে বাতাস কিন্তু সমানচাল, তাইলে সে গাড়ির সাপেক্ষে বাতাসের আপেক্ষিক বেগ কত হবে সেটা বের করবে, তাহলে সহজে এই ম্যাথটা সলভ করে ফেলতে পারবে। তাহলে তোমাদের কি করতে হবে, গাড়ির সাপেক্ষে বাতাসের বেগ কত সেটা আগে বের করে নিতে হবে, তারপর তুমি হচ্ছে লব্ধি বেগ বের করতে পারবা। সো যেই কথা সেই কাজটাই আমরা করি, আমি তোমাকে লিখে দিচ্ছি। তাহলে এখানে বের করতে হবে গাড়ির সাপেক্ষে, গাড়ির সাপেক্ষে, গাড়ির সাপেক্ষে কার বেগ বের করতে হবে ভাইয়া, গাড়ির সাপেক্ষে বাতাসের বেগ কত হবে সেটা বের করতে হবে, বাতাসের বেগ বের করতে হবে, গাড়ির সাপেক্ষে বাতাসের বেগ বের করতে হবে। কিভাবে বের করে, এই যে এভাবে বের করে, এই যে এভাবে বের করে, দেখো দেখো আমি দেখাচ্ছি, এই যে ভি আর এ ভেক্টর, ও হয় নাই, বি এ সি ভেক্টর, এটা মানে কি হলো ভাই, বি এ সি ভেক্টর মানে এই যে গাড়ির সাপেক্ষে বাতাসের বেগ। সিস্টেম কেমন ভাইয়া, সিস্টেম হচ্ছে এমন, কেমন, বি এ ভেক্টর মাইনাস বি সি ভেক্টর, যার সাপেক্ষে বেগ তাকে বিয়োগ করতে হবে। সো বিয়োগ করা যেহেতু একটা অপরাধের কাজ, আমরা যেটা করতে পারি, বি এ সি ভেক্টর ইজ ইকুয়াল টু বি এ ভেক্টর প্লাস মাইনাস বি সি ভেক্টর। এই যে এই জিনিসটা এখন আমরা এখানে অ্যাপ্লাই করব। তাহলে ভাইয়া এটা আলটিমেটলি গাড়ির সাপেক্ষে বাতাসের আপেক্ষিক বেগটাই বের করছি আমরা। সো যেই কথা সেই কাজ, এখন আমরা সেই জিনিসটা এখানে ইমপ্লিমেন্ট করব। তাহলে দেখো বাতাসের বেগের আগে কি চিহ্ন ভাইয়া, প্লাস চিহ্ন, তার মানে বাতাসের বেগ যেদিকে আছে সেদিকেই থাকবে, এই বরাবর বি এ ভেক্টরটা এদিকেই থাকবে। কিন্তু কারের যে বেগটা ভাইয়া সেটার আগে কিন্তু মাইনাস চিহ্ন, তাহলে কারটা ওই দিকেই যাচ্ছিল, এখন তুমি কি করবে জানো, তারে বলবা যে তুমিও এদিকে চলে আসো, এই যে ওরে আমি বলছি দেখো যে তুমিও এদিকে চলে আসো, তার মানে এটা কি হবে, মাইনাস বিসি ভেক্টর হবে। তা আমাদের যেটা দরকার সেটা হচ্ছে গাড়ির সাপেক্ষে বাতাসের বেগ কত সেটা আমাদেরকে বের করতে হবে। তাহলে গাড়ির সাপেক্ষে বাতাসের বেগ কত হবে, তুমি যদি বিয়োগ অঙ্ক যোগ অঙ্ক এগুলা জানো ইজিলি বের করতে পারবা। তো ভাইয়া বাতাসের বেগ হচ্ছে 25, কারের বেগ হচ্ছে কত ভাইয়া 10, এবং দুইটাই বেগই দেখো একই দিকে, মানে জিনিসটা এরকম, একটা বস্তু এদিকে 25 আবার এদিকেই 10, তো তুমি এখান থেকে নিশ্চিত বলতে পারো ভেক্টরটা বা তাদের লব্ধি যেটা একই দিকে, আর ম্যাক্স বা আর মিনিমাম যাই বলেন এখন, এদিকে আবার যদি 10 থাকে তাহলে তাদের লব্ধিটা এদিক বরাবর হবে এবং সেটা হবে 35।
তাহলে আমরা এখান থেকে ক্লিয়ার যে ভাইয়া এই বরাবর লব্ধি ভেক্টর এই দিক বরাবর হবে এবং সেটা কত বলো VAC ভেক্টর, এটার মান কত হবে? এটার মান হবে হচ্ছে 35। সুতরাং এখান থেকে আমরা কি পাইলাম বলো, এটাই হচ্ছে আমাদের VAC এর মান, অর্থাৎ কারের সাপেক্ষে বাতাসের বেগ কত সেটা আমরা বের করতে পারছি, সেটার ভ্যালু কত 35। তাহলে এই দুজনের লব্ধি কোন দিকে হবে ভাইয়া বলো? এই দুজনের লব্ধি হবে হচ্ছে এই বরাবর লব্ধি বেগটা হবে, এই বরাবর লব্ধি বেগটা হবে। তাহলে এই কোণটা কত ডিগ্রি ভাইয়া? 90 ডিগ্রি। তাহলে এই লব্ধির মান আশা করি বের করতে তুমি পারবা, আর কোনো প্রবলেম থাকবে না। তাহলে ভাইয়া আর এর মান কেমনে বের করব? আর এর মান বের করতে পারবো, এই VR এর মান কত ভাইয়া 10, তাহলে 10 স্কোয়ার প্লাস এই BAC মানে গাড়ির সাপেক্ষে বাতাসের বেগটা কত বের করছি ভাইয়া 35 স্কোয়ার। এটা ক্যালকুলেশন করলে তুমি এখান থেকে রেজাল্টটা পেয়ে যাবা, দেখবা বৃষ্টিটা এখানে 14 এর চেয়ে এখানে অনেক বেশি আসবে। কেন? বিপরীত দিক থেকে বাতাস আসতেছে। তো ওই বৃষ্টিটাকে এখন আরো জোরে বেশি বেগে গাড়িকে আঘাত করার জন্য বাধ্য করবে। তুমি এটা বের করে দেখো এবং এটা বুঝছো কিনা আমাকে একটু কমেন্ট করে জানাও। ভাইয়া গাড়ির সাপেক্ষে কেন ধরলাম? কারণ আমাদের আপেক্ষিক বেগের সিস্টেমটা কি? একজনের সাপেক্ষে অপরজনের বেগ নির্ণয় করা। সো গাড়ির চালকই তো হচ্ছে গিয়ে এখানে দেখবে। তুমি চাইলে বাতাসের সাপেক্ষেও ধরতে পারো, কিন্তু এখানে প্রশ্নে বলছে গাড়িকে কত বেগে আঘাত করবে, এই জন্য গাড়ির সাপেক্ষে ধরছি। যদি তুমি বৃষ্টিতে ছাতা নিয়ে বেরো তাহলে তোমার সাপেক্ষেই আমি বের করব। আশা করি ক্লিয়ার, বুঝতে পারছো? বাস্তব বাতাসের, হ্যাঁ বাতাসের সাপেক্ষে ধরতে পারতাম, কিন্তু আমাকে বলছে দেখো গাড়িকে কত বেগে আঘাত করবে, এই জন্য গাড়ির সাপেক্ষে ধরছি। এলন লাভার, তুমি কি বুঝতে পারছো ভাইয়া গাড়ির সাপেক্ষে কেন ধরছি আসলে? কারণ যেমন আমার বেলায় যদি হইতো, আমি যদি বৃষ্টিতে ছাতা নিয়ে বের হয়, তাহলে আমাকে যদি প্রশ্ন করতো যে আমি বৃষ্টিতে কত বেগে ছাতা ধরবো, তাহলে অবশ্যই আমার সাপেক্ষে হবে। আর গাড়ি যেহেতু বৃষ্টির মধ্যে বেরিয়েছে, তাহলে গাড়ির সাপেক্ষে হবে। বুঝতে পারছো? মানে যেই দেখবে তার সাপেক্ষে আমরা হিসাব করব, যেই দেখবে তার সাপেক্ষেই আমরা হিসাব করব। একটু বুঝতে পারছো কিনা একটু কমেন্ট করে জানায়ও। এই ধরনের অনেক ম্যাথ কিন্তু আমরা সলভ করাইছি আমাদের আপেক্ষিক বেগের ক্লাসে। তোমাদের কারো যদি এগুলাতে প্রবলেম থাকে আমাকে একটু ইনবক্স করো, আমি তোমাকে ভিডিও লিংক দিয়ে দিব, বা আমাদের পেজও ইনবক্স করো বা গ্রুপে ইনবক্স করো, যে এইটার ক্লাসটা তুমি পেয়ে যাবা। এলন লাভার বুঝতে পারছে, ঠিক আছে ওকে। সালমান আল ফারাবি বুঝতে পারছে, সেরা ভাইয়া তুমি অনেক সেরা। আচ্ছা, তো কারো প্রবলেম আছে কিনা একটু কমেন্ট করে জানাও। এই যে আমাদের জেনুইন স্টুডেন্ট কিন্তু আজকে 10 জন 9 জন শেষ পর্যন্ত, আমরা কিন্তু অনেক দূর চলে আসছি, প্রায় 9টা সিকিউ সলভ করে ফেলছি, ঠিক আছে 9টা ভিন্ন ভিন্ন টাইপের সিকিউ আমরা সলভ করে ফেলছি। তো দেখবা তোমরা কলেজের পরীক্ষায় এই ধরনের প্রশ্নগুলো রিপিট হবে, তখন যখন ভালো লাগবে তখন মনে হবে ফিজিক্সটা অনেক সোজা। আসলেই ফিজিক্স অনেক সোজা, এখানে মুখস্থ করার কিছুই নাই, ঠিক আছে ওকে। আমরা আর একটা ম্যাথ সলভ করব, তারপরে আজকের ক্লাসটা আমরা শেষ করব, ঠিক আছে ওকে। হাই রে, এই কাহিনী ভেক্টর ক্যালকুলাসের ম্যাথ আসলো শেষ পর্যন্ত, তা আমরা সেটাই দেখি। হ্যাঁ, ভেক্টর ক্যালকুলাসের ম্যাথটাই দেখি। গ নম্বর প্রশ্ন কি বলছে? ঘ নম্বর প্রশ্ন, হ্যাঁ ম্যাথ সেট করছিলাম তো একটু আগে, তো কোনটার পর কোনটা ম্যাথ জানি না। তো আমাদের লাস্ট ম্যাথটা ভেক্টর ক্যালকুলাসই আসছে আজকে, যেহেতু এটাই লাস্ট ম্যাথ, পরের ক্লাসে আমরা আরো 10টা বা 20টা সৃজনশীল সলভ করাবো। সো দেখো এই ম্যাথটা বলছে এখানে পি বিন্দুতে, এই বিন্দুটাতে পি এর গ্রেডিয়েন্ট কত। খুবই সিম্পল একটা রাশি, পি একটা স্কেলার রাশি দেওয়া আছে। কত ভাইয়া? সেটা পি সমান দেওয়া আছে 2xy⁴ মাইনাস এক্স স্কয়ার জেড, একটা স্কেলার রাশি দেওয়া আছে। কি বের করতে বলছে ভাইয়া? বের করতে বলছে এটা গ্রেডিয়েন্ট নির্ণয় করো। কি বের করতে বলছে বলো? ক খ গুলা মুখে বলে যান ভাইয়া। ও ক খ গুলা মুখে বলে যান, আচ্ছা আরেকদিন বলবো না। ক খ তো আজকে বলার সময়, আসলে তুমি একটু আগে কমেন্ট করবা না যে ক খ গুলা মুখে বলে যাওয়ার জন্য, তাইলে আমি মুখে বলে যাইতাম ক খ গুলা, ঠিক আছে। আচ্ছা আচ্ছা, তোমাদের কলেজের পড়ালেখা কেমন, বা কলেজে কোন কোন অধ্যায় পড়াচ্ছে আমাকে একটু কমেন্ট করে জানাও, যে যাতে আমি ওই অধ্যায়গুলোর উপর কিছু করতে পারি কিনা দেখি।
কলেজে কোন কলেজে তোমরা যে কোন কলেজে আসো সেই কলেজে কোন কোন অধ্যায়গুলো পড়াচ্ছে আমাকে একটু কমেন্ট করে জানাইও, তাইলে হচ্ছে কি আমি বুঝতে পারবো তোমাদের কোন কোন অধ্যায়ে আসলে প্রবলেম বা কলেজের জন্য কোন কোন অধ্যায়ে আমাদেরকে আগে ফোকাস করতে হবে, ঠিক আছে? তো একটু যারা আমাদের সাথে যুক্ত আছে একটু কমেন্ট করে জানিও তোমরা কে কোন কলেজের আর কোন অধ্যায়টা পড়াচ্ছে, ফিজিক্সের কোন অধ্যায়টা পড়াচ্ছে সেটা একটু বললে হবে, কলেজ মেনশন না করলেও হবে। ওকে, তো আমাদের প্রশ্নটা হচ্ছে এখন কি প্রশ্ন ভাইয়া? পি এর গ্রেডিয়েন্ট বের করতে বলছে। হ্যাঁ, পানির তৃষ্ণা একটু বেশি লাগে এই জন্য একটু পানি খাইতে হচ্ছে। 12 চ্যাপ্টার গ্যাসের গতিতত্ত্ব। ওকে, একটু কমেন্ট করে জানাও যে কোন কোন অধ্যায় পড়াচ্ছে। তাহলে এখন বের করতে হবে আমাদের কি, আমরা প্রশ্নে চলে আসি। আমাদের বের করতে বলছে এই যে একটা স্কেলার রাশি আছে এটার গ্রেডিয়েন্ট বের করতে হবে। তো ভাইয়া গ্রেডিয়েন্ট আমরা একটু ন্যাবলাটা এখানে দেওয়া নাই, আমি আবার একটু ন্যাবলার একটু স্মরণ করি। এই যে দিস ইজ ন্যাবলা, ন্যাবলা নামটাই কেমন, আই কেভ ডিডিএক্স প্লাস জে কেভ ডিডিওয়াই প্লাস কে কেভ ডিডিজেড, দিস ইজ ন্যাবলা। হ্যাঁ, তো এই ন্যাবলা দিয়ে আমরা গ্রেডিয়েন্ট বের করব। তো গ্রেডিয়েন্টের কাজ কি আসলে? গ্রেডিয়েন্ট যেটা করে একটা স্কেলারে এমনভাবে প্রেসার দেয় যাতে সে ভেক্টর হয়ে যায়। তাহলে গ্রেডিয়েন্টের কাজ কি? গ্রেডিয়েন্টের কাজ হচ্ছে একটা স্কেলার রাশিকে ভেক্টর রাশিতে কনভার্ট করা। কোথায় কনভার্ট করে? এই গ্রেডিয়েন্ট একটা ভেক্টর রাশিতে কনভার্ট করে, মাথায় রেখো। গ্রেডিয়েন্ট একটা স্কেলার রাশিকে ভেক্টর রাশিতে কনভার্ট করে। আচ্ছা, সো আমরা এটা একটু দেখি গ্রেডিয়েন্ট, এটার গ্রেডিয়েন্ট কেমনে বের করবো ভাইয়া? ন্যাবলা আর হচ্ছে কি ন্যাবলা আর হচ্ছে গিয়া কি ন্যাবলা আর পি পাশাপাশি লিখবো। আচ্ছা, ন্যাবলা মানে কি আই কেফ ডি ডিএক্স প্লাস জে কেফ ডি ডিওয়াই প্লাস কে কেফ ডি ডিজেড। এই যে ন্যাবলা লিখলাম, সাথে পি লিখতে হবে। পি মানে কি ভাইয়া? 2xy⁴ মাইনাস এক্স স্কোয়ার ইন্টু হচ্ছে জেড, এটাই হচ্ছে আমাদের রাশি। তো এখন কি করতে হবে বলো তো? কিছুই করতে হবে না, তুমি জাস্ট এই রাশিটাকে সবার সাথে আলাদা আলাদা করে গুণ করে দিবা। আলাদা আলাদা করে গুণ করে দিলে আমরা বের করতে পারবো। তো ভাইয়া কিভাবে আলাদা আলাদা করে গুণ করে? এই যে আই কেফ ডিডিএক্স এটার সাথে ওই রাশিটা গুণ করবা, এই রাশিটাকে গুণ করবা। গুণ করলে কি পাবা? গুণ করলে আমি তোমাকে একটু গুণ করে দেখাচ্ছি। গুণ করলে এই যে এই রাশিটা গুণ করবা, xy⁴ মাইনাস এক্স স্কোয়ার জেড, এই যে গুণ করলাম। একইভাবে প্লাস জে কেফ ডি ডি ওয়াই এই রাশিটাকে আবার গুণ করবে একইভাবে। তাহলে গুণ করলে কি পাবো ভাইয়া? 2xy⁴ মাইনাস এক্স স্কোয়ার জেড, এই যে গুণ অঙ্ক শেখাচ্ছি। ঠিক একইভাবে আবার গুণ করো, প্লাস কে কেফ ডিডিওয়াই ডিডিওয়াই এই রাশিটাকে আবার গুণ করতে হবে। আবার গুণ করি আমরা, একটু আবার গুণ করি। আবার গুণ করলে কি হবে বলো? 2xy⁴ মাইনাস এক্স স্কোয়ার জেড। ওকে, এই রাশিটাই। এখন কি করব বলো তো? এখন কিছুই করব না, যা শুধুমাত্র আমরা অন্তরীকরণ কেমনে করে সেটাই একটু দেখব, যে অন্তরীকরণ কেমনে করে। তো ভাইয়া অন্তরীকরণ কেমনে করে? অন্তরীকরণে একটা রেজাল্ট মনে রাখো, এই যে ডিডিএক্স ডিডিএক্স এক্স টু দি পাওয়ার এন, এটাকে অন্তরীকরণ করলে পাবা n ইন্টু এক্স টু দি পাওয়ার n-1। শুধু এই জিনিসটা একটু মনে রাখবা, এক্স টু দি পাওয়ার n কে অন্তরীকরণ করলে ডিডিজেড হবে। তো ভাইয়া হ্যাঁ হ্যাঁ ডিডিজেড হবে। থ্যাংক ইউ ভাইয়া, থ্যাংক ইউ থ্যাংক ইউ। আমি একটু দেখতেছিলাম তোমরা আসলে মনোযোগ দিচ্ছ কিনা, ঠিক আছে? তো এইটা যে রেজাল্টটা আমরা জাস্ট এখন কি করব? অন্তরীকরণ করব। তো ভাইয়া অন্তরীকরণ কেমনে করে বলো তো? অন্তরীকরণ এই যেভাবে করে দেখো। আচ্ছা, এই যে এক্স এর সাপেক্ষে এই রাশিটাকে অন্তরীকরণ করব। তুমি দেখো এখানে কিন্তু একটা এক্স আছে, তো আর এই জিনিসটাও মাথায় রাখো, ডিডিএক্স ডিডিএক্স এটাকে অন্তরীকরণ করলে, এটাকে অন্তরীকরণ করলে কত হবে? দেখো ডিডিএক্স এটাকে অন্তরীকরণ করলে যেটা হবে, এটাকে অন্তরীকরণ করলে 1 হবে, এটাও মাথায় রাখো। তাহলে দেখো এক্স এর সাপেক্ষে এখানে অন্তরীকরণ করব, কিন্তু এখানে 2y⁴ আছে, ওকে বললাম যে ভাইয়া তুমি বসে থাকো, তোমাকে আমি কিচ্ছু করব না। তাহলে ও জাস্ট বসে আছে, আমি শুধু এই এক্সটাকে অন্তরীকরণ করব।
এই ডি ডিএক্স, এক্স এর সাপেক্ষে এক্স কে অন্তরীকরণ করলে রেজাল্ট আসবে 1 মাইনাস। এবার এখানে দেখো ভাইয়া এটাকে, এটার মধ্যে কি আছে, জেড আছে, জেড কে বললাম যে ভাই তুমি বসে থাকো, এক্স স্কোয়ার রাশিটাকে অন্তরীকরণ করব এক্স এর সাপেক্ষে। এই যে এক্স এর সাপেক্ষে যদি এক্স স্কোয়ার যেটা আছে এটাকে অন্তরীকরণ করলে হবে 2 ইন্টু এক্স টু দি পাওয়ার 2 মাইনাস 1। কেন? এন ইন্টু, এই যে দেখো এন ইন্টু এক্স টু দি পাওয়ার এন মাইনাস 1। সো এক্স স্কোয়ারকে অন্তরীকরণ করলে 2 ইন্টু এক্স টু দি পাওয়ার এক্স 2 মাইনাস 1, তাহলে কত হবে ভাইয়া, এখানে 2x পাবা প্লাস জে কেফ নিলাম। আবার এই রাশিটাকে ওয়াই এর সাপেক্ষে অন্তরীকরণ করব। তো ভাই এখানে যে 2x আছে তাকে বললাম যে ভাই তুমি বসে থাকো, আমি শুধু ওয়াই টু দি পাওয়ার 4 যেটা আছে সেটাকেই অন্তরীকরণ করব। তাহলে ভাই বলো ওয়াই টু দি পাওয়ার 4 কে আচ্ছা ওয়াই টু দি পাওয়ার 4 কে অন্তরীকরণ করলে কত হবে ভাইয়া, 4y কিউব হবে, 4y কিউব হবে। ঠিক আছে, 4y কিউব হবে, মানে n ইন্টু ওয়াই টু দি পাওয়ার n মাইনাস 1 মাইনাস। এখন দেখো এখানে কোনো কি নাই, y নাই, y এর সাপেক্ষে এই রাশিটাকে আমি অন্তরীকরণ করতে আসছি, বাট দেয়ার ইজ নো y, সো রেজাল্ট ইজ 0 প্লাস কে কেফ। এবার z এর সাপেক্ষে এই রাশিটাকে অন্তরীকরণ করব, বাট সেখানে কোনো z নাই, না থাকলে 0 মাইনাস। z এর সাপেক্ষে এই রাশিটাকে অন্তরীকরণ করলাম, সেখানে এক্স স্কোয়ার আছে, ওকে বললাম যে তুমি বসে যাও, z এর সাপেক্ষে এই জেডটাকে অন্তরীকরণ করলে 1 আসে। সো আমরা যদি পুরো রেজাল্টটাকে হিসাব করি তাহলে যেটা পাবো 2y টু দি পাওয়ার 4 মাইনাস 2x ইন্টু জেড আই কেফ, কোথায় গেল আই কেফ, আই কেফ প্লাস এই রেজাল্টটাকে অন্তরীকরণ করলে পাবা 8x y কিউব জে কেফ মাইনাস এক্স স্কোয়ার কে কেপ পাবো। এই রেজাল্টের মধ্যে আমার এবার এই মানগুলা বসাইতে হবে ভাইয়া, এই মানগুলো, এটা কিসের মান ভাইয়া, এটা এক্স এর মান, এরপর হচ্ছে দেখো এটা কিসের মান, এটা হচ্ছে ওয়াই এর মান, এটা কিসের মান ভাইয়া, এটা হচ্ছে জেড এর মান। এই মানগুলা বসাই দিলে তুমি রেজাল্টটা পেয়ে যাবা। কিরকম হবে, 2 ইন্টু ওয়াই এর মান কত দেওয়া আছে ভাইয়া, -1 হোল টু দি পাওয়ার 4, ঠিক আছে, হোল টু দি পাওয়ার 4 মাইনাস 2 ইন্টু এক্স এর মান কত দেওয়া আছে ভাইয়া 2, জেড এর মান কত দেওয়া আছে ভাইয়া -2, ঠিক আছে, এই যে -2, তাহলে আই ক্যাফ গেল প্লাস 8 ইন্টু এক্স এর মান দেওয়া আছে ভাইয়া 2, ওয়াই এর মান কত দেওয়া আছে ভাইয়া, ওয়াই এর মান দেওয়া আছে -1 কিউব, তাহলে এটা ইন্টু জে কেফ মাইনাস এক্স এর মান কত দেওয়া আছে ভাইয়া 2 স্কোয়ার কে কেফ। তাহলে রেজাল্ট কি আসবে বলো তো, এই যে এখানে আসবে কত, 2 আসবে শুধুমাত্র, তাহলে 2 মাইনাস এখানে 2 আসবে, 2 থেকে এখানে কত আসবে, 2 দুগুণে 4, 4 দুগুণে 8, তাহলে 2 আর 8 মিলে হবে হচ্ছে 10 আই ক্যাপ, 10 আই ক্যাপ পাবা। ঠিক আছে, হবে দেখো এখানে -16 জে ক্যাপ, -16 জে ক্যাপ পাবা, আর এখানে তো 2 স্কোয়ার সমান হচ্ছে গা 4, তাহলে 4 কে ক্যাপ পাবা। এটাই হচ্ছে গা আমাদের অ্যান্সার। তো আশা করি বুঝার কথা, বুঝতে পারছো কিনা একটু কমেন্ট করে জানাও। ভালো থাকো, সুস্থ থাকো, একটু শরীরের যত্ন নিবা, পড়বা নিয়মিত। দেখা হবে তোমাদের সাথে পরবর্তী ক্লাসে।